উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি উপন্যাসে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগতম জানানো হচ্ছে। হৃদয় রাঙানো প্রেম লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ১। এই মেয়ে শহরেখান থেকে বিয়ের রাতে স্বামী নামক পুরুষের এহেন আচরণে অবাকের সপ্তম আকাশে পৌঁছানোর কথা থাকলেও তার লেশমাত্র দেখা গেল না হুমায়রার মুখে। মেয়েটা একেবারেই স্বাভাবিক, যেন এমন ঘটনা তার কাছে প্রত্যাশিতই ছিল। ঘোমটার আড়াল থেকে এবার মুখ তুলে নেশায় বোধ হওয়া স্বামীর পানে এক নজর তাকালো সে। পরপর কোনো বাক্য বিনিময় ছাড়াই বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। তাকে সরে বসতে দেখে টালমাতাল শরীরটা নিয়ে বিছানায় উঠতে নিল কৃষাণ। প্রতিমধ্যেই পুরো বিছানা জুড়ে ফুলের রাজত্ব দেখে পুরো গুটিয়ে ফেলল। ধমকে বলল, এই আবর্জনা পরিষ্কার করো এক্ষুনি। কৃষাণের ধমকে কেঁপে উঠল হুমায়রার নরম সরম কায়া। তাৎক্ষণিক হাত দিয়ে ফুলগুলো ছেড়ে ফেলতে ফেলতে কাপা গলায় উত্তর করল, করছি। বিছানা পরিষ্কার হতেই ধপাস করে শুয়ে পড়ল কৃষাণ। সেদিকে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল হুমায়রা। কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছে বারংবার। এক পর্যায়ে সৃষ্টিকর্তার নাম নিয়েই বলেই ফেলল, আজ রাতে 2 রাকাত নফল নামাজ আদায়। বাক্য সম্পূর্ণ করতে পারল না তার আগেই ওপাশ থেকে গম্ভীর স্বরে কৃষণ বলে উঠল, তোকে শখ করে বিয়ে করে আনিনি আমি, ঘুমে ডিস্টার্ব করবি মেরে তান্দুরি বানিয়ে দেবো একদম। এমন গুন্ডামার্কা কথার পরিপ্রেক্ষিতে আর কথা বলার সাহস হচ্ছে বা ইচ্ছা কোনোটাই হলো না মেয়েটার। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছিঁড়ে। এক পর্যায়ে একাই চলে গেল নামাজ আদায় করতে। সকল হতাশাকে এড়িয়ে বসে পড়ল সৃষ্টিকর্তার দরবারে। প্রতিদিন যেখানে একজন উত্তম জীবনসঙ্গিনী চাইতো, আজ সে জায়গায় নিজের স্বামীর হেদায়েত চাইল। নামাজ শেষ করে বিছানায় নিঃশব্দে এসে এসে এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল হুমায়রা। চোখ বুজে ঘুমের পরিবর্তিতে ধরা দিল নিজের এই অবধি আসার অতীত। একটা মধ্যবিত্ত দক্ষিণী পরিবারের একমাত্র চোখের ছায়া হয়ে জন্ম হয়েছিল তার। বিয়ের 5 বছর পর একমাত্র সন্তানের মুখ দেখে সেদিন খুশিতে আত্মহারা ছিলেন তার বাবা কাদের হোসেন ও মা আমিনা বেগম। এরপর থেকে মেয়ে হুমায়রা জান্নাত হিমিকে নিয়ে বেশ ভালোই কাটছিল তাদের জীবন। কিন্তু হুমায়রার বয়স 5-এ পড়ার মাত্রই পুরো জীবনটা বদলে গেল তাদের। সহসায় একদিন মায়ের নিথর দেহ দৃষ্টিগোচর হতে পুরো দুনিয়া থমকে গেল ছোট্ট হুমায়রার। এত অল্প বয়সে মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল সে। সেই নিঃস্ব জীবনটাকে একেবারে পথহারা করে মায়ের মৃত্যুর 3 মাস পরেই বিয়ে করে সৎমা ঘরে আনলো তার বাবা। প্রথম প্রথম সৎমা তাকে ভালোবাসলেও কিছুদিন যেতে ভদ্রমহিলার চোখের বিষ হয়ে পড়ল সে। এক পর্যায়ে তার মামার বাড়িতে একটা কওমি মাদ্রাসায় ভর্তি করে তাকে সেখানেই রেখে চলে গেলেন কাদের হোসেন। এভাবে দিন পেরোতে থাকলো তার। মাঝে মাঝে ছুটিতে মামার বাড়িতে গেলেও মামির কটু কথায় সেটাও কমিয়ে দিল। সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উত্তীর্ণ হয় তখনই অন্য মাদ্রাসা থেকে এসে নতুন ভর্তি হয় ইকরা নামের একটি মেয়ে। মেয়েটা ছিল বেশ মিশুক এবং প্রাণবন্ত, একদম তার বিপরীত চরিত্রের। জীবনে এত বাস্তবতার মুখোমুখি হয়ে মানুষের সাথে সহজে কথা বলতো না হুমায়রা, যার দরুন তার বান্ধবী তেমন ছিল না। কিন্তু ইকরা মাদ্রাসায় এসেই তার সাথে মিশতে চেষ্টা করত। সৌজন্যতা বজায় রাখতে হুমায়রাকে না চাইতেও কথা বলতে হতো। তার এমন স্বভাব সবাই তার থেকে দূরে থাকলেও ইকরার ক্ষেত্রে ব্যাপারটা ঘটল ভিন্ন। মেয়েটাকে যত এড়িয়ে চলার চেষ্টা করত ততই তার সাথে মিশতে চাইত। তাই শেষ অবধি আর দূরে থাকা হলো না তার পক্ষে। একটা বছর যেতেই হুমায়রার জীবনের সবচেয়ে ভালো মিত্র হয়ে উঠল ইকরা। দিন দিন তাদের বন্ধুত্ব আরও গম্ভীর হলো। মাদ্রাসা থেকে শুরু করে তাদের পরিবার সহ তাদের বন্ধুত্বের খবর জানতে পারল। হুমায়রার সাথে তার মামার বাড়িতেও গিয়েছিল ইকরা এবং হুমায়রার মামির থেকে ভালো আচরণও পেয়েছে। ভদ্রমহিলা আর যাই করুক না কেন অচেনা মানুষের সামনে নিজের আসল রূপ দেখায়নি। তবে সে হুমায়রার বাড়িতে গেলেও হুমায়রাকে হাজার চেষ্টা করেও তাদের বাড়িতে নিতে সক্ষম হয়নি। এর মাঝে একদিন বেশ দেশে আসলো ইকরার বাবা। সে উপলক্ষে হুমায়রা অজান্তেই মাকে দিয়ে নিজের ও হুমায়রার জন্য মাদ্রাসা থেকে ছুটির ব্যবস্থা করে নিল ইকরা। সে তথ্য পড়ে হুমায়রা জানতে পারলে যাওয়ার জন্য এক কথা নিষেধাজ্ঞা জানিয়ে দিল। ইকরা তো নাছোড়বান্দা, তার কাণ্ডে উপায় না পেয়ে মামা মামির ওসিলা দিল হুমায়রা, কিন্তু এতেও লাভ হলো না। ইকরা তার মাকে দিয়ে তার মামির থেকেও অনুমতি নিয়ে নিল। অগত্যা ইকরাদের বাড়িতে আসতেই হলো তাকে। অবস্থার দিক দিয়ে ইকরাদের পরিবার উচ্চবিত্ত। ইট সিমেন্টের দেওয়ালে ঘেরাও করা দীর্ঘ জমিনের মাঝখানে তৈরি করা হয়েছে 7 বিশিষ্ট একতলা একটি বড় ভবন। ভবনটির নেম প্লেটে বড় বড় করে লেখা মির্জা ভবন। আকারে বড় হওয়ায় একতলা হলেও দোতলা বিল্ডিংয়ের কান কাটে না। বাড়ির সামনে স্থান পেয়েছে রং বেরঙের ফুলের গাছের। সেখানেও ফাঁকা, পেছনেও ফাঁকা, জায়গায় বেশ আছে খানিক। ইকরার বাবা জলিল মির্জা ও তার বড় ভাই খলিল মির্জা দুজনে তাদের পরিবার নিয়ে একই সাথেই থাকেন। জলিল মির্জার স্ত্রী ইয়াসমিন বেগম, তাদের এক ছেলে এক মেয়ে। বড় ছেলে কৃষাণ মির্জা এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। পরে বলে ভুল হবে, ভার্সিটিতে গিয়ে তো নেশা মারামারি আর কাত্তারি ছাড়া কিছুই করে আসে না সে। আর ছোট মেয়ে
ইস্টার সুলতানা ইকরা কওমি মাদ্রাসায় এবার ইন্টার পরীক্ষা দেবে। মেয়েটাকে মানুষ করতে পারলেও ছেলেকে মানুষ করতে সক্ষম হননি তারা। ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন, তবে সেই ছেলেকে হুজুরাও ধরে রাখতে পারেনি। অন্যদিকে খলিল মির্জার স্ত্রী আজমিন বেগম, তাদের এক ছেলে আলভি মির্জা পড়ালেখা শেষ করে জাপান গিয়েছে। কৃষাণের একেবারে বিপরীত চরিত্র সে, এক কথায় যোগ্য পাত্র, যাকে দেখামাত্র মেয়ের মায়েরা পাগল হয়ে যায়। কৃষাণের থেকে 2 বছরের বড় সে। ইকরাদের বাড়িতে গিয়ে কৃষাণ ব্যতীত সবার সাথে দেখা ও কথা হয়েছে হুমায়রার। কৃষাণ তো বাড়িতেই থাকে না, আর থাকলেও বাকি হুমায়রা তো সারাক্ষণ ইকরার ঘরেই বসে থাকতো। ইকরার যে বড় ভাই আছে সেই বিষয়ে জানতোই না সে। ভালোই ভালোই 2টো দিন একসাথে ছুটি কাটালো দুই বান্ধবী। ইকরার মা চাচিদের সাথেও অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছিল। তাদের এত সুন্দর আচরণে তেমন একটা আনইজি ফিল হয়নি তাই। এইদিকে হুমায়রার চরিত্রও বেশ মুগ্ধ হয়েছিল ইকরার পরিবার। তাদের চেহারার মধ্যেই সেই মুগ্ধতা ফুটে উঠত। সেই মুগ্ধতা দেখেই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তারা। আর সেটা বাড়িতে ফিরে আসার পরদিনই অবগত হয়েছিল হুমায়রা। মামির থেকে জানতে পারে ইকরার ভাই কৃষাণের জন্য তার প্রস্তাব এসেছে। তাৎক্ষণিক প্রবল নিষেধাজ্ঞা জানিয়েছিল সে। নিষেধ করার কারণ হলো কৃষাণের চরিত্র। বাড়িতে ফিরে আসার আগের দিন কৃষাণের সাথে দেখা হয়েছিল তার। বিকালের দিকে ইকরাদের বাগানে হাঁটছিল দুই বান্ধবী। সহসা ইয়াসমিন বেগমের ডাকে হুমায়রাকে অপেক্ষা করতে বলে চলে গেল ইকরা। ফুলগুলো দেখতে দেখতেই একটা ফুলের মধ্যে পোকা নজর পড়তেই এক হাতে ঘোমটা ধরে রেখে অপর হাতে সেটা সরাতে নিয়েছিল। তখনই পেছন থেকে ভেসে আসলো একটা গমগমে স্বর। এই মেয়ে, কে রে তুই? আমার কাছে ফুল ছেঁড়ার সাহস তোকে কে দিল? বুকের ভেতরটা এক লম্বাই ভয় চাঁদ করে উঠল মেয়েটার। পরপরই সেই ভয় পরিণত হলো ঘৃণায়। প্রথম সাক্ষাতেই কারো মুখে তুই শব্দটা উচ্চারিত হতে আজ অব্দি হয়তো দেখেনি হুমায়রা। তাও আবার একটা ছেলে হয়ে অচেনা একটা মেয়েকে এভাবে কথা বলে। তার তো ছেলেদের সাথে আজ অব্দি কখনো কথাই হয়নি বললেই চলে, তবে তাদের ম্যানার্স সম্পর্কে ধারণা আছে। নিশ্চয় এটা ভালো ম্যানার্স সম্পন্ন কোনো ছেলেই নয়। তার ভাবনার মাঝে কৃষাণ আবারও বলে উঠল, এখানে কি কোথা থেকে এসেছিস? আগে তো দেখিনি। মাটির দিকে তাকিয়ে রইল হুমায়রা। একবারে চোখ তুলে তাকালো না, আর না তো কোনো উত্তর দিল। তাকে চুপ থাকতে দেখে করার কিছু বলতে নিবে কৃষাণ তার আগেই উপস্থিত হয় সেখানে ইকরা। বলল, এগুলো কেমন আচরণ ভাইয়া? ও আমার বান্ধবী হুমায়রা জান্নাত হিমি। ও তোর মতে মাদ্রাসার ভণ্ড হুজুরে নি? ভাইয়া ঠিক করে কথা বলো। আমার মুখ আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো। বেশি বারবি মাদ্রাসা থেকে বাড়িতে আসার উপায় বন্ধ করে দেব। পরপর স্থান ত্যাগ করতে করতে বলল, এইগুলো তাকে মাদ্রাসায় পড়ে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকুও জানে না। তুমি ভালো হলে ভালো করেই কথা বলতাম। আমি কি তোর মতো আর মাদ্রাসায় পড়েছি? পড়লে তো তোর মতোই এমন ম্যানার্সলেস হতাম না। শয়তান একটা। কৃষাণ যেতেই বিড়বিড় করে বলল ইকরা। যখন ও শব্দটি শুনতেই হুমেরার শাসনের স্বরে বলল, এই শব্দ উচ্চারণ করছিস কেন? তো এর মতো অমানুষকে আর কি বলবো? সারাক্ষণ নেশা করে বেড়ায়। আব্বু আম্মু কারো কথা শোনে না, নিজে যা ইচ্ছে তাই করে। আর নিজে তো মাদ্রাসায় পড়তে পারেনি, এখন আমি পড়েছি বলে আব্বু আম্মু আমার প্রশংসা করে, তাই আমাকে সহ্য হয় না। সারাক্ষণ আমাকে অপমান করতে তৎপর হয়ে থাকে। তোর ভাই এগুলো রাগের বশবর্তী হয়ে করে, আর তুইও রেগে গিয়ে নিজের আচরণ খারাপ করিস। কেউ চাইলে কি তোকে নিচু করতে পারবে? সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যতটুকু মর্যাদা লিখেছেন ততটুকু আমরা পাবই। তোর অনেক ধৈর্য, এই জন্যই বলি তুই হলি সর্বোত্তম, প্রত্যেকের সর্বোত্তম। সেই দিনের এতটুকু সাক্ষাতেই কৃষাণের প্রতি বুক ভরা ঘৃণা সৃষ্টি হয়েছিল হুমায়রার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এমন একটা মানুষের সাথেই তাদের টাকা দেখে কোনো কিছু না ভেবেই তাকে বিয়ে দিয়ে দিল তার মামা মামি। অথচ মেয়েটা জীবনে প্রত্যেকটা মনোজাতে একজন আদর্শ পুরুষকে জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছিল। সৃষ্টিকর্তা তো উত্তম পরিকল্পনাকারী। হয়তো তার এই পরিকল্পনার শেষ পাতায় লেখা থাকতে পারে সুন্দর কিছু। সেই অবধি যত কষ্টই হোক না কেন সে যেন ধৈর্য ধারণ করতে পারে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল হুমায়রা। চারিদিকে আজানের ধ্বনিতে বরাবরের মতোই ঘুম ভাঙল হুমায়রার। পিটপিট করে চোখের পাতা খুলে কিছুক্ষণ শুয়ে রইল। এরপর আড়মোড়া ভেঙে উঠে পড়ল বিছানায় ছেড়ে। এক পল তাকালো মুখে ঘুমে বুঁদ হয়ে থাকা কৃষাণের দিকে। পরপর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অজু করে নিল। কৃষাণদের বাড়িতে আলাদা নামাজের রুম আছে। আগে যখন এসেছিল তখন সেখানেই নামাজ আদায় করেছিল সে। তাই রুম চিনতে অসুবিধা হলো না ওর। অজু করার সময় কোনোর উপরে ওঠানো জামার হাতাটা নামিয়ে কবজি অব্দি ঢেকে নিল। মাথায় হিজাব চড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। নামাজের রুমে এসে নামাজরত অবস্থায় ইয়াসমিন বেগম ও আজমিন বেগমকে দেখতে পেল। তাদের পাশে বসে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলো ইকরা। সেও এসে সবার সাথে নামাজে যোগ দিল। নামাজ শেষে অভ্যাস মোতাবেক কোরআন তেলাওয়াত করলো হুমায়রা। তেলাওয়াত শেষ করে তার নির্ধারিত স্থানে রেখে চলে যেতে নিলেই পেছন থেকে নামাজ শেষ করে সালাম দিল ইকরা। সালামের জবাব নিয়ে নিজেও পাল্টা সালাম দিল হুমায়রা। তুই কি আমার সাথে রেগে আছিস? অনুতপ্ত কণ্ঠে বলল ইকরা।
উত্তরে সবাইকে দুদিকে মাথা না দোলালো হুমায়রা। বলল, না, তোর সাথে কেন রাগ করব? তাহলে একটু বস আমার সাথে। ইকরার কথা ধীর পায়ে এগিয়ে এসে ইকরার পাশে বসলো হুমায়রা। ইয়াসমিন বেগম ও আজমিন বেগম আরও আগে চলে গিয়েছেন। হুমায়রা পাশে বসতেই ইকরা বলে উঠল, আমি আব্বু আম্মুকে অনেক নিষেধ করেছিলাম এই বিয়ের ব্যাপারে, তবে কেউই আমার কথা শোনেনি। সবাই মনে করেছে তুই ভাইয়াকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবি। সবার কথা না হয় বাদই দিলাম, আমার নিজেরই বিশ্বাস ইনশাআল্লাহ তুই পারবি। কিন্তু তার আগে তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তাই আমি চাইনি তোর সাথে ভাইয়ার বিয়ে হোক। এমনিতেই তোর জীবনের কষ্টের কমতি নেই, কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সেহেতু আর কিছুই করার নেই। শুধু এতটুকুই বলবো, ভাইয়া সব দিক থেকে খারাপ হলেও মেয়েঘটিত ব্যাপারে তার কোনো খারাপ ঘটনা নেই। মেয়েদের থেকেও সবসময় দূরে থাকে। এক কথায় মেয়েদের নিয়ে ওর অ্যালার্জি আছে বললেই চলে। আর নেশা মারামারি ওসব ভার্সিটিতে ওঠার পর থেকেই বৃদ্ধি পেয়েছে খারাপ সঙ্গ পেয়ে। আগে থাকলেও তা সিগারেট অব্দি সীমাবদ্ধ ছিল। এখনকার যুগটাই তো এমন, সব ছেলেরাই এখন বাবার টাকায় বসে বসে খায় আর ফুর্তি করে। ভাইয়ার ক্ষেত্রে তাই হয়েছে। ভাইয়ারও বিয়েতে মত ছিল না, তবে আপু বলেছে বাড়ি থেকে বের করে দেবে, তাই বিয়েতে রাজি হয়েছে। বাড়ির বাইরে গিয়ে কাজ করে খাওয়ার ছেলে সে নয়। সবশেষে একটা কথাই বলবো, তুই ভাইয়াকে মেনে নিয়ে। কথার মাঝেই তাকে থামিয়ে হুমায়রা শান্ত কণ্ঠে বলল, যার নামে সৃষ্টিকর্তার বিধান মেনে নিতে ৩ কবুল উচ্চারণ করেছি আমি, তাকে মেনে নেওয়ার না নেওয়ার স্পর্ধা আমার নেই। পুরো দুনিয়ার কাছে তিনি নেশাকর বখাটে হলেও আমার স্বামী হন তিনি। আর স্বামীর মর্যাদা সম্পর্কে তো তোকে বলতে হবে না। তুই এসব চিন্তা বাদ দিয়ে শুধু দোয়া কর আমি যেন ধৈর্য নিয়ে ওনাকে সুপথে আনতে পারি। শুক্রিয়া আমার প্রিয় সখী। যাই হোক, আমি কিন্তু তোকে ভাবি হিসেবে পেয়ে ভীষণ খুশি। আচ্ছা, এখন নিচে চল। বলেই উঠে দাঁড়ালো হুমায়রা। সাথে ইকরাও উঠে পড়ল। তারপর দুই বান্ধবী একসাথে হাঁটা ধরল। রান্নাঘরে এসে ইয়াসমিন বেগম এবং আজমিন বেগমের উদ্দেশ্যে সালাম দিল হুমায়রা। সালামের জবাব দিয়ে দুজনে অমায়িক হাসি উপহার দিল। বড় আম্মু, আম্মু আজকে কি রান্না করতে হবে বলুন, আমি করছি। হুমায়রার বিনয়ী স্বরে বরাবরের মতোই মুগ্ধ হলো তারা। দুজনেই সন্তুষ্ট হলো। ইয়াসমিন বেগম নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, এই তো এলে আমাদের বাড়িতে, এখন কাজ করতে হবে না আম্মু? একসময় তোমাকেই সব করতে হবে। আম্মু, আজকে আমি আর ভাবি রান্না করি। আজকে তোমাদের ছুটি। ইকরার কথায় হেসে উঠল দুই চা। আজমিন বেগম নিজের ছোট চায়ের উদ্দেশ্যে বললেন, ইয়াসমিন চলো, আমরা আজকে ছুটি কাটাই। আজকে না হয় আমাদের মেয়েরাই রান্না করুক। আচ্ছা আপা চলুন, কিন্তু আগে একটু ওদের সব কিছু গুছিয়ে দিয়ে যায়। ততক্ষণে হুমায়রা গিয়ে কৃষাণকে জাগাও, নয়তো সে ছেলের ঘুমই ভাঙবে না। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো মাথা দুলালো হুমায়রা। বলল, ঠিক আছে আম্মু। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো রুমে তো এসে গেল হুমায়রা। তবে কৃষাণকে ডাকতে ভয় করেছে তার। কাল রাতে যেভাবে কথা বলেছেন, এতে যতটুকু সাহস তার মধ্যে ছিল ততটুকু উধাও হয়ে গিয়েছে। কিন্তু না ডেকেও কোনো উপায় নেই। অগত্যা কৃষাণের শিউরের কাছে এগিয়ে এলো সে। সৃষ্টিকর্তার নাম নিয়ে মনে সাহস জোগালো, অথচ সেই সাহস মরে গেল আরেক চিন্তায়। কৃষাণকে কি বলে ডাকবে? নাম তো কখনো তো নেবেই না। তাহলে কি বলা যায়? অনেকক্ষণ দেনামোনা করে মিহি সুরে ডেকে উঠল, শুনছেন? কৃষাণের তরফ থেকে কোনো আওয়াজ এলো না। সে যে কতটা গভীর ঘুমে তলিয়ে আছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এই যে শুনছেন। আবারও কোনো সাড়া পাওয়া গেল না কৃষাণের। সাড়া না পেয়ে কৃষাণের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হুমায়রা। রাতের অগোছালো শার্ট নিয়ে ঘুমিয়ে আছে সে। মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। এলোমেলো কগাছি চুল ললাটে অতিক্রম করে ঘনভ্রুতে এসে লেগেছে। এতদিন চুল কাটে না আল্লাহ মালুম। তবুও মায়াবী লাগছে লোকটাকে। এ যেন এক অন্য কৃষাণ। ঘুমন্ত অবস্থায় এত নিষ্পাপ লাগে বুঝি কোনো পুরুষকে? ঘুমের মাঝেই নিজের কারো কাছে অস্তিত্ব টের পেল কৃষাণ। নারী শুভ ঘ্রাণ নাকে ভিড় জমাতেই তড়িৎ চোখ মেলে তাকালো সে। ভরকে গেল হুমায়রা। কৃষাণের লালিত চোখ দেখে ভয়ে অন্তরাত্মা শুদ্ধ কেঁপে উঠল তার। মুখ খুলে কিছু বলতে নেবে তার আগে শোয়া থেকে উঠে তার মুখ চেপে ধরল কৃষাণ। তার হাত থেকে আসা অ্যালকোহলের উটকো কণ্ঠে নাড়িপুরে বেরিয়ে আসার উপক্রম হলো মেয়েটার। প্রাণপণ চেষ্টা করলো কৃষাণের হাত থেকে ছাড়া পাওয়ার। সকাল সকাল আমার ইজ্জত লুটানোর চেষ্টা করলে তুই? আবার তুই ওই চিৎকার করতে চাস? মেয়ে মানুষ অভিনয়ের জন্য সেরা রে। হুমায়রার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হাসল কৃষাণ। কিন্তু হুমায়রার চোখে পানি দেখে হাসি বন্ধ হয়ে গেল তার। তাৎক্ষণিক ছেড়ে দিল তাকে। ছাড়া পেতেই বড় বড় শ্বাস নিল হুমায়রা। বমির ভাব আসছে তার। অবস্থা বেগতিক দেখে টেবিলে থেকে বোতল তার দিকে ছুড়ে দিল কৃষাণ। বোতল নিয়ে পানি খেতে লাগলো হুমায়রা। পুরোটা সময় তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে রইল কৃষাণ। হুমায়রার পানি খাওয়া শেষ হতেই বলল, নেক্সট টাইম আমার কাছে কেসবি তো পুটলি বানিয়ে যমুনায় ফেলে আসবো তোকে। আপনি যা মনে করছেন তা নয়। আম্মু আপনাকে ডাকতে বলেছিল, তাই আপনার নিকট এসেছিলাম আমি। মিহিসরে মাথা নত করে বলল হুমায়রা। তার কথার পরিপ্রেক্ষিতে কৃষাণ বলল, ডাকতে হলো 3 মাইল দূরে থেকে ডাকবি। এখন যা রুম থেকে।
বলে ওয়ার্ড্রপ থেকে নিজের শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমের দিকে হাঁটাতে হলো কৃষাণ। এর মাঝে কোনোরূপ কথা ছাড়াই রুম ত্যাগ করলো হুমায়রা। সেদিকে একবার তাকিয়ে কৃষাণ বলে উঠল, নাজুক মেয়ে জাতি কোথাকার, থাপড়ে গাল লাল করতে মন চায় এগুলার। শাওয়ার নিয়ে একেবারে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো কৃষাণ। ততক্ষণে সকালের নাস্তা বানানো হয়ে গিয়েছে। হুমায়রা ও ইকরার। কৃষাণকে দেখেই ইয়াসমিন বেগম বললেন, খেয়ে যা। কপাল কুঁচকে গেল কৃষাণের। শেষবার কবে ঘরে খেয়েছিল সে ঠিক মনে করতে পারল না। এইসব ঘরের ভাত রুটি মোটেও পছন্দ নয় তার। সবসময় বাইরে খেতে অভ্যস্ত সে। প্রথম প্রথম ইয়াসমিন বেগম ঘ্যান ঘ্যান করলেও একসময় হার মেনে দমে গিয়েছিলেন তিনি। এরপর থেকে আর বিরক্তি করেনি কৃষাণকে। আজ আবার কি হলো? আমি যে ঘরের খাবার খাই না সেটা ভুলে গেছো নাকি তুমি? কপাল কুঁচকে বলল কৃষাণ। উত্তর করলেন আজমিন বেগম, আজকে তোর বউ রান্না করেছে। কথা সম্পূর্ণ করতে পারল না ভদ্রমহিলা। এর আগে কৃষাণ বলে উঠল, বউ রান্না করেছে বলে কি খাবার ম্যাও হয়ে যাবে নাকি? তুই কি ভালো করে কথা বলতে পারিস না? রেগে বললেন ইয়াসমিন বেগম। মায়ের রাগে কিছুটাই এসে গেল না কৃষাণে। সে গাছাড়া ভাব নিয়ে বলল, না ভালো আচরণের অ্যাপস ডাউনলোড হয়নি এখনো আমার ভেতরে। মানুষ হবি না তুই আর? জানোই যেহেতু কথা বাড়াতে এসো কেন? সবাই মানুষ হলে সমাজ চলে না? তোর যা ইচ্ছে তাই কর। তুই ঘরে না খেলে তোর বউয়েরও খাবার নেই। ছোট চায়ের হাত ধরে রেখে আজমিন বেগম কাটকাট গলায় বলে উঠলেন। তার কথায় রেগে গেল কৃষাণ। বলল, কি বউ বউ শুরু করেছ? ওই মেয়েকে কি আমি শখ করে বিয়ে করে এনেছি নাকি? যেভাবে এসেছে সেটা দেখার বিষয় নয়। যা বলছি তাই হবে। তোমাদের যা ইচ্ছে তাই করো। খেতে দিলে দাও, নয়তো না খাইয়ে মেরে ফেলো, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে এসব বলবে না। কথাগুলো বলে একজনটাও আর সেখানে দাঁড়ালো না সে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার যাওয়ার পানে ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে রইল দুজা। ইয়াসমিন বেগম বড় চায়ের উদ্দেশ্যে বললেন, এটা কেন বলতে গেলেন আপা? ভেবেছিলাম বউয়ের কথা শুনবে, হয়তো মানবে। অনুতপ্ত স্বরে উত্তর করলেন তিনি। এর মাঝে ড্রয়িং রুমে উপস্থিত হলেন খলিল মির্জা ও জলিল মির্জা। দুই ভাই এতক্ষণ ছাদে ছিলেন, তাই কোনো কিছুই টের পাননি তারা। তাদের দেখতেই স্বাভাবিক হয়ে তাদের খাবার খেতে দিলেন দুজা। এসব বিষয়ে আর কোনো কথা না বাড়িয়ে অশান্তি সৃষ্টি করতে চাইলেন না কেউ। রান্নাঘর থেকে কৃষাণের প্রত্যেকটা কথাই শুনেছে হুমায়রা। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। তবে তা কারো কাছে প্রদর্শিত হওয়ার আগেই মুছে ফেললেন সতর্পণে। তপ্ত দুপুর, ভার্সিটির প্রাঙ্গণে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। এই অবধি কটা সিগারেট খেয়ে শেষ করেছে তার কোনো হিসেব নেই। এখনও নিকোটিনের ধোঁয়া উড়িয়ে চলেছে সে। নীরবতা ভেঙে তন্মধ্যে রবি নামক ছেলেটি কৃষাণের উদ্দেশ্যে বলে উঠল, কিরে তুই নূপুরকে রিজেক্ট করলি কেন? ও তো বলেছে ও নিজে তো ওকে চাকরি করে খাওয়াবে। তাহলে আর কি সমস্যা? ধুর, ওসব মেয়ে মানুষের প্যারা জীবনে আনলে তো তার মজাই শেষ। দুদিন আসতে না আসতেই বলবে এটা করবে না ওটা করবে না, এই সেই বিরক্তিকর। বাবার টাকায় ভর্তি করুম আর চিলমোটে বিন্দাস লাইফ কাটামো, এইসব প্যারাই আমি নেন। গা ছাড়া ভাব নিয়ে বলল কৃষাণ। তার এমন ভাব দেখে পাশে থাকা আরেকটি ছেলে বলল, তাহলে তুই কখনোই বিয়ে করবি না? সবার অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল কৃষাণ। বলল, জানি না, এসব বাদতে তো, আমি যাই বাড়ি, বিকেলে দেখা হবে। বলে হাঁটা ধরল সে। পেছন থেকে রবি বলে উঠল, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবি? তাড়াতাড়ি কোথায় দেখলি তুই? 3টা বেজে গিয়েছে প্রায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল। সময় শুনে কেউই আর কথা বাড়ালো না। উল্টে সবাই কৃষাণের সাথে পা মিলিয়ে হাঁটা ধরল। এক একজন হাতে এক একটা করে সিগারেট নিয়ে ফুর্তি করে খেতে খেতে রাস্তা কাভার করলো। রাস্তায় কোনো মেয়ে দেখলেও পাত্তা দিল না। তাদের গ্রুপটা এভাবে যতই খারাপ হোক, মেয়ে ঘটিত দিক থেকে একেবারে পিওর। উল্টো মেয়েদেরকে টিচ করলে সেগুলোকে তুলে তান্দুরি বানিয়ে দেয়। তাদের সবারই নিজস্ব গার্লফ্রেন্ড আছে, প্রেমিকা আর মাদক সেবনের মধ্যে দিয়ে দিন পার করে তারা। তবে কৃষাণের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে মেয়ে মানুষ দেখতেই পারে না, প্রেম তো দূর। বন্ধুর গার্লফ্রেন্ডরা যখন তাদের এটা ওটা করতে নিষেধ করে, এগুলো দেখলেই মাথা গরম হয়ে যায় তার। বন্ধুরা তো সেই নিষেধাজ্ঞা মানেই না, শুধু ন্যাকামি করে। অসহ্য ব্যাপার স্যাপার ছাড়া আর কিছুই না এই প্রেম ভালোবাসা। বরাবরের মতোই নিঃশব্দে নিজের রুমে এসে ঢুকলো কৃষাণ। এমন সময়ে বাড়ির সকলে কমে আচ্ছন্ন থাকে, তাই পথে কারোর সাথে সাক্ষাৎই হয়নি। রুমে প্রবেশ করতেই 480 ভোল্টেজের ঝাটকা খেলো ছেলেটা। সিগারেটের কৌটা আর ছায়ে ভরপুর রুমটা উজ্জ্বলতায় ঝকঝক করেছে। একটা কোনার টুকরো ময়লা দেখা মিলল না। এলোমেলো কাপড়গুলো সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। রুম তো নয় যেন অন্যমান্য কোনো হোস্টেলে এসেছে সে। আঁকাবাঁকা বিছানার চাদরটা একদম মসৃণ হয়ে আছে। সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে এক স্নিগ্ধ রমণী। সবসময়ের মতো মাথায় 2 হাতে পেঁচানো তার। কালো হিজাবের মধ্যে গোলগাল মুখখানাটাই যেন নূরের অন্ত নেই, কেমন ঝলমল করছে তা। চন্দ্রনাখা মুখে গোলাপি রঙা ওষ্ঠযুগল যেন সত্য ফোঁটা টিউলিপ। তার নিম্নলিখিত চোখের ঘন পাপড়ির দিকে তাকিয়ে কৃষাণ অজান্তে বলে উঠল, ওজের তো দেখি ডেঞ্জারাস মায়াবী। চেহারায় একখানা পুরো নূরের ডিব্বা। এক কথায় যাকে বলে গর্জিয়াস ফেস কাটিং।
হুদা কি আর মির্জার গোষ্ঠী এই মেয়ের জন্য পাগল হয়েছে? পরক্ষণেই সচেতন মস্তিষ্ক চোখ ফেরালো সে। নিজেকে নিজেই শাসাতে লাগলো। মাথায় ঘিরু কি নষ্ট হয়ে গেল নাকি তোর? এসব কি বলছিস? না, এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নয়তো কবে কি হয় আল্লাহ মালুম। পরে আমার বিন্দাস লাইফে ড্রেনের পানিতে ডুবে মরবে। ভাবতে ভাবতে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজাটা লক করার শব্দে ঘুম ছুটে গেল হুমায়রার। পিটপিট করে চোখ খুলে তাকালো। আশেপাশে দেখে কৃষাণের উপস্থিতি ঠাউর করে করতে বেগ পোহাতে হলো না। চটজলদি বিছানা ছেড়ে উঠে পড়ল সে। রুমের বাইরে একটু হাঁটাহাঁটি করে বুঝতে চাইল সবাই জেগেছে কিনা, কিন্তু তাকে হতাশ করে দিয়ে সবাই যেমন তেমন ইকরাও ঘুমে বিভোর হয়ে আছে। উপায় না পেয়ে আবারও রুমে ফিরে আসলো মেয়েটা। ধীর পায়ে হাঁটা ধরল বারান্দার দিকে। সেখানে গ্রিলে হেলান দিয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখল। এরপর অলস ভঙ্গিতে পেছনে ফিরতেই সামনে থাকা প্রাণীটিকে দেখে আটকে উঠল মেয়েটি। মৃদু চিৎকারে স্থান ত্যাগ করে দৌড় লাগালো ঘরের উদ্দেশ্যে। অমনি মাঝপথে ধাক্কা খেল কৃষাণের শক্তপোক্ত চওড়া বুকের সাথে। ভয়ে কোনো কিছু না ভেবেই একেবারে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল সামনে থাকা পুরুষটিকে। ঘটনার আসমে কথায় ভরকে গেল কৃষাণ। হুমায়রা ছোট্ট শরীরে মৃদু কম্পন অনুভব করতেই ব্রুজ কুচকে গেল তার। ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করতে নিবে তার আগে করিডোর থেকে উকি দিল লম্বা লম্বা সতর্ক দুটি কর্ণযুক্ত একটা সাদা মসৃণ খরগোশ। তাতেই যা বোঝার বুঝে নিল সে। প্রাণীটির উদ্দেশ্য হাত ছাড়ল। মিঠু, এদিকে আয়। কৃষণের কণ্ঠে কিছুটা ধাতস্থ হলো হিমি। খিচে রাখা চোখগুলো খুলে নিজের অবস্থান ঠাউর করতেই ছিটকে দূরে সরে গেল মেয়েটা। কৃষণকে এতক্ষণ এভাবে জড়িয়েছিল ভাবতেই লজ্জায় ভয়ে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। কৃষণের থেকে দূরত্ব বাড়াতে গিয়েও পারল না। পেছনে প্রাণীটিকে দেখে একটু এগিয়ে গিয়ে পা থেমে গেল। এইদিকে মহাজনের ডাক শুনে গুটি গুটি পায়ে কৃষণের দিকে এগিয়ে আসতে লাগলো মিঠু। পুরোটা সময় হুমায়রার দিকে এক পলকে চেয়ে রইল, যেন বুঝতে চাইল তার অভিব্যক্তি, জানতে চাইল এই নতুন সদস্য আবার কে। মিঠু কাছে আসতেই তার তুলতুলে নরম দেহটা নিজের হাতের আজলাই নিয়ে নিল কৃষাণ। বলল, কি করছিস তুই? প্রাণীটি ফ্যালফ্যাল করে নিজের মহাজনের দিকে তাকিয়ে রইল। নিজের নিষ্পাপ মুখশ্রীর প্রমাণ দিচ্ছে বোধ হয়। এর মাঝে হুমায়রা বলল, এটা কিছুই করেনি, আমি হঠাৎ থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। মিঠুর দিকে মায়া মায়া দৃষ্টি নিক্ষেপ করে বলল হুমায়রা, অনুতপ্ত কণ্ঠ তার। অথচ বেজায় বিরক্ত হলো কৃষাণ। বলল, কানি মহিলা, জলজান্ত খরগোশটা তোর চোখে লাগে না? আরেকবার এমন করলে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ফেলবো তোকে। বলে উঠে দাঁড়ালো সে। মিঠুকে তার নির্ধারিত জায়গায় রেখে এসে গায়ে কাপড় জড়াতে লাগলো। কোনো মতো শার্টটা গায়ে জড়িয়ে হাত দিয়ে চুলগুলো একটু ঠিক করে আবারও বাহিরের উদ্দেশ্যে হাঁটা দিল। তা দেখে হুমেরা পিছু রেখে বলল, এখনো খেয়ে যাবেন না? চোখ ছোট ছোট করে ঘুরে তাকালো কৃষাণ। বলল, তোরে না বলছি আমার থেকে 3 মাইল দূরে থাকতে? আর তুই তো দেখছি আমার বিন্দাস লাইফের মধ্যেই ঢুকে পড়েছিস। দুপুরে খাবারটা অন্তত খেয়ে যান, মিহিস্বরে বলল মেয়েটা। কৃষাণের কর্কশ কণ্ঠে মুখটা চুপসে গেল অমনি। তুই কিন্তু মায়ের খাবি বলে দিলাম। বলতে বলতে রুম থেকে চলে গেল সে। দরজার কাছে গিয়ে কি যেন একটা ভেবে থেমে গেল। এই মেয়ে খেয়েছে কি? বড় আম্মু তো বলেছিল সে না খেলে ওকেও খেতে দেবে না। যদিও মির্জা পরিবারের মানুষ এমন না, তবে কেন যেন শান্ত হলো না তার মন। চোখ ঘুরে হুমায়রার দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুই কি এখন অব্দি না খেয়ে বসে আছিস? মলিন মুখে চাইল হুমায়রা। তার চেহারার মধ্যেই উত্তর খুঁজে পেল কৃষাণ। বলল, না খেয়েই মর তুই। ধূপধাপ পায়ে আর চোখের আড়াল হয়ে গেল সে। সেই যাওয়ার পানে অপলক চোখে চেয়ে রইল হুমায়রা। চোখ জোড়া ভিজে উঠল অজান্তেই। আসরের নামাজ আদায় করে বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছে হুমায়রা ও ইকরা। দুজনে নিষ্ঠু। হুমায়রার কোলে মিঠু। তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে হুমায়রা। মাদ্রাসা প্রার্থিত পুরো বাহিরের জগৎ অচেনা হুমায়রার কাছে। মাদ্রাসার 4 দেওয়ালের ভেতরেই অবধি পরিচিত সে। বাহিরের জগতের সাথে তার পরিচয় খুবই নগণ্য, যার দরুন খরগোশটিকে প্রথম দেখে তুলনামূলক বেশি ভয় পেয়েছে মেয়েটা। তবে এইটুকু সময়ের মধ্যেই এই নিষ্পাপ প্রাণীটিকে বড় আদরে লাগছে তার কাছে। মন চাচ্ছে নিজের কাছেই এটাকে রেখে দিতে সর্বক্ষণ। প্রাণীটির বোধ হয় পছন্দ হয়েছে হুমায়রাকে। সেটিও চুপচাপ করে কোলে অনড় হয়ে বসে আছে। সহসা নীরবতা ভেঙে ইকরা বলে উঠল, এইবার অন্তত কিছু খেয়ে নে। ভাইয়া কখন তোর বিষয়ে ভাববে না হুমায়রা? দেখি তিনি কতক্ষণ না ভেবে থাকতে পারেন। শান্তস্বর হুমায়রার, কিন্তু মেজা চওড়া হলো ইকরার। বলল, আর কত দেখবি? এই অবধি না চেয়ে না খেয়ে আছিস। ভাইয়া একবার জিজ্ঞেস করেছে তোকে খেয়েছিস কিনা? দুপুরে করেছে। আর আমার বিশ্বাস 3 কবুলের জোরে হলেও ইনশাল্লাহ আমার না খেয়ে থাকার প্রভাব ওনার উপরে পড়বে। বিস্ময়ে হা হয়ে গেল ইকরা। কিছুক্ষণ ট্যাপ করে হুমায়রার দিকে তাকিয়ে থেকে বলল, ও যে রাতে করে বাসায় আসে, মদ খেয়ে এসে মোটেও তোর খবর নিবে না দেখিস। শুধু শুধু ভাইয়ের সাথে জেদ ধরে তুই নিজের ক্ষতি করছিস। উত্তরে চুপ রইল হুমায়রা। তা থেকে ইকরা আবারও বলল, দয়া করে খেয়ে নে সখী আমার। ভাইয়া খবর নিলে তা পরে তুই আগে খেয়ে নে। ভাইয়া তো আর জানবে না তুই খেয়েছিস।
ইকরা কিসব বলছিস এসব? মিথ্যে বলতে বলছিস? দেখ, আমার এবার রাগ হচ্ছে। তুই ভাইয়ার জন্য আর কতক্ষণ না খেয়ে থাকবি? নিজেকে শান্ত কর। সব জায়গায় তোর এত শান্ত স্বভাব ভালো লাগে না আমার। সবসময় কেন চুপ থাকিস তুই? সবকিছু কেন মুখ বুজে সহ্য করিস? বিয়ের আগেও এমনই করে এসেছিস। তোর মামা মামির সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিস। ইকরা এতগুলো কথার পিছনে একটা কথা বলল না হুমায়রা। প্রসঙ্গ পাল্টে বলল, মিঠু কি কি খাই রে? কষ্ট হয় না তোর? অভিযোগ করতে মন চায় না? এইবার কিছুটা শান্ত স্বরে জিজ্ঞেস করলো ইকরা। উত্তরে মুচকি হাসল হুমায়রা। বলল, যিনি এ দেহে হৃদয় দিয়েছেন তার নামে এই হৃদয় থেকে অভিযোগ মানে নিঃসৃত হয় কি করে বল? মাঝে মাঝে আমি বড্ড বাজেভাবে ভেঙে পড়ি। মনে হয় আমার রব আমার সাথে এমন না করলেও পারতেন। পরক্ষণে মনে হয় এই সুবিশাল পৃথিবীতে তিনি ছাড়া এই অধমের তো আর কেউই নেই। আশ্রয়হীন মেয়েটাকে আশ্রয় দিয়ে ক্ষতিকর দুনিয়া থেকে বাঁচিয়ে রেখেছেন তিনি। না হলে ভাব, আমার ঠিকানা আজ কোথায় হতে পারত? যাদের মা নেই বাবা নেই তাদের দুনিয়া ভীষণ বাসান। সেই তুলনায় আমি অনেক সুখী। আমার রব আমার যথেষ্ট দিয়েছেন। তাই নিজের সকল হতাশাকে আমি কষ্টের পরে আছে স্বস্তি বাক্যের মধ্যে সঁপে দিয়েছি। একটা চায়ের দোকানের সামনে আড্ডা জমেছে এলাকার সকল যুবক দলের। সন্ধ্যাবেলায় এমন আড্ডা তাদের নিত্যদিনেরই রুটিন। আর সেই আড্ডার প্রাণকেন্দ্র হলো কৃষাণ। কারণ খাওয়া দাওয়া যত ইচ্ছা খরচ তার পকেট থেকেই খাওয়া হয়। বন্ধুদের মধ্যে তারই কাছে সবসময় টাকা থাকে। কিরে, তোর মুখের অবস্থা কুকুরের পার্সোনাল জায়গার মতো কেন হইয়া রইছে? টেবিলে বসে এসে বসতেই রবির গোমরা মুখের দিকে তাকিয়ে মজা লুফে নিল কৃষাণ। তার কথায় সব ছেলেরা হু হু করে হেসে উঠল। একত্রে বলল, ওর নাকি আবার ব্রেকআপ হয়েছে। রেজাউলের লাফাঙ্গা পোলার আর ব্রেকআপ? 30 দিনে 7 বার শুধু ব্রেকআপই হয় তার। আবার একটু পরে বাবু শোনা। কৃষাণের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সবার মাঝে। এর মাঝে দোকানদার এসে গরম গরম চা সমেত বিস্কুট ধরিয়ে দিল সবার হাতে। রবি অসহায় স্বরে বলল, আমার খারাপ সময় নিয়ে তোরা মজা নিতাসিস? তোর যেদিন সত্যি খারাপ সময় আসবে, মানে তোর দিলবার তোরে ছাইরা চাইব, সেই দিন আমি কৃষাণ বড় একখানা মহাফিলের আয়োজন করুম। সেই দিন আর মজা নেব না শিওর। দেখিস তুই মায়া মানুষটিয়া এমন করস না। আমি বদদোয়া দিলাম, আমার তলে সবার আগে তোর বিয়া হইব। আর হইব তো হইবই, এমন মায়ের সাথে হইব তোর বিন্দাস লাইফ ড্রেনের পানিতে ডুবে মরব। রবির এহেন কথায় খুক খুক করে কেসে উঠল কৃষাণ। চোখ গরম করে বলল, রেজাউলের সাও, আজকে তুই খতম। বলেই তার দিকে তেড়ে গেল সে। তা থেকে রবি গলা উঁচিয়ে বলল, তুই যদি খালি মানিস আমারে, মারলে কি করবি তুই? রবির বাহুতে এক ধাক্কা মেরে বলল কৃষাণ, ঘাবড়াবি না রবি, আগের মতোই বল। যদি মারিস তাইলে তাহলে তাহলে বল, তাহলে কি করবি? পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে সকলে সতর্ক চিত্তে দাঁড়িয়ে পড়ল। রবির উদ্দেশ্যে করার কিছু বলতে নিবে তার আগেই তার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল সকলে। সে মুখটা কাঁদো কাঁদো করে কৃষাণের উদ্দেশ্যে বলল, তাহলে আমি কানমো দেখিস। চোখের পলক ফেলতে যেন ভুলে গেল এক একজন। প্রত্যেকের এমন সিরিয়াস চেহারা দেখে ফিক করে হেসে উঠল রবি। তা দেখে সকলে একসাথে হেসে উঠল। বলল, আবোকা মৌতকা নাঙ্গা নাচ। বলতে বলতে দেরি, কিন্তু কৃষাণের পা থেকে জুতা খুলে রবিকে দৌড়াতে লাগাতে দেরি নয়। রবি বা কম কিসে, সেও একটা ভৌদৌড় দিল। আর তাদের পেছনে পেছনে ছুটল সকলে। খাবার টেবিলে বসে হুমায়রার নাম নিলে ডেকে যাচ্ছেন একের পর একজন। ইয়াসমিন বেগম ভাবছেন সকলে তার বড় জায়ের বলা কথাই হয়তো কষ্ট পেয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না হুমায়রা। অথচ হুমায়রা এতক্ষণ সেখানেই ছিল। তাদেরকে পই পই করে বুঝিয়ে বলেছে সে এ বিষয়ে মোটেও রাগ করেনি। এমনকি এসব বিষয়ে তার মাথাতেই নেই। কিন্তু কে শোনে কার কথা? অগত্যা বাধ্য হয়ে এবার আবারও ডাইনিং রুমে এলো হুমায়রা। বাড়ির কর্তারা খেয়ে চলে গিয়েছেন অনেক আগেই। ডাইনিং রুম জুড়ে এখন শুধু কর্তীদের আনাগোনা। হুমায়রাকে নামতে দেখে নাজমিন বেগম এগিয়ে এলেন। তখন স্বামী আর দেবরের উপস্থিতিতে তিনি কিছু বলতেই পারেননি। আম্মু, তুমি আমার কাছে যথেষ্ট কষ্ট পেয়েছ বুঝি। তোমার মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, তাও খাবারে। তার উদ্বিগ্ন স্বর মাঝপথে থেমে গেল হুমায়রার শান্ত কণ্ঠে। বড় আম্মু, দয়া করে এভাবে বলবেন না। আপনার কোনো কথায় আমি ব্যথিত হইনি, এবং আমি নিজ ইচ্ছাতেই আজকে খেতে চাচ্ছি না। তাই বলে পুরোটা দিন না খেয়ে থাকবে তুমি? এই বদ ইচ্ছে জাগলে স্বামীর মতো আমার থেকে শুধু বকাই শুনবে বলে দিলাম। ইয়াসমিন বেগমের কথার পৃষ্ঠে এবার ইকরা উত্তর দিল, তোমার বৌমা মনে করেছে সে না খেয়ে থাকলে তোমার গুণধর ছেলে তার টানে বাসায় ফিরে আসবে। কৃষাণ জানে তুমি খাওনি? সন্দেহান কণ্ঠে জিজ্ঞেস করলে চাইলেন নাজবিন বেগম। ছোট করে উত্তর দিল হুমায়রা, জি, দুপুরে জিজ্ঞেস করেছিল। তার কথায় দুই চায়ের মুখে আশার আলো ফুটল। ভাবলেন এইবার হয়তো মানুষ হবে তাদের ছেলে। কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে খুশিতে ঝলঝল করে মুখটা নিভে গেল ইয়াসমিন বেগমের। মন খারাপ করে বললেন, কিন্তু কৃষাণ তো অনেক রাত করে বাড়ি ফেরে, তাও সুস্থ অবস্থায় না। তখন এসব মনে থাকবে ওর?
সমস্যা নেই আম্মু, একদিন চেষ্টা করে দেখি, আল্লাহ যা চাইবেন তাই হবে। আর কথা বাড়ালেন না কেউই। সবাইকে বুঝতে সক্ষম হতেই নিজের রুমে চলে গেল হুমায়রা। মিঠুকে কোলে নিয়ে নিজের মতো করে সময় কাটাতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মুহূর্তের। কিরে, তুই কাঁদছিস না কেন? রেস্টুরেন্টে বসে খেতে খেতে সামনে থাকা কৃষানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সাইফুল। তার কথাই সকলের দৃষ্টি এবার নিক্ষেপ হলো কৃষানের ওপরে। রবি প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে বলল, আসলে তো তখনও তুই চা বিস্কুট যেমনের তা তেমনভাবেই ফেলে এসে পড়লি। খাচ্ছিস না কেন? বন্ধুদের এমন ঘোরাও করা প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না কৃষাণ। পরিস্থিতি সামলাতে বলল, খাচ্ছি খাচ্ছি বলে সামনে থাকা নিজেদের সবচেয়ে পছন্দের বার্গারটা হাতে নিল। কামড় বসাতে যাবে অমনি বরাবরের মতো ওমাইরা না খাওয়া শুকনো মুখটা ভেসে উঠল। কি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল তখন। সেই দৃষ্টির অতলে ছিল হাজারো আবদার। তার মলিন মুখটা মনে পড়তেই গলা দিয়ে খাবার নামতে সক্ষম হলো না ছেলেটার। রাগে এক প্রকার ছুঁড়ে মারল হাতের খাবারটা, মুখ ফসকে বলে বসল, এই নারী জাতি মানেই প্যারা। আসবে কিষানের এমন কাণ্ডে হকচকিত হলো প্রত্যেকে। খাওয়া বাদ দিয়ে তার রাগান্বিত মুখের দিকে চাইতেই কপালে ভাঁজ পড়ল। প্রত্যেকেই যেন ভাগ হারিয়েছে। কিছুক্ষণ থাওয়া হয়ে ফের সকলে একসাথে বলে উঠল, নারী। নিজের বলা কথায় নিজে থতমত খেয়েছে কৃষাণ। রাগের মাথায় কোথায় কি বলে ফেলেছে বাপরে নিজেকে আছাড় মারতে ইচ্ছে করছে। তার ভাবনার মাঝে রবি সন্দিহান কণ্ঠে বলল, এখানে নারী জাতি পাইলে কোথায় তুই? আরে আশেপাশে মেয়েগুলোর কথা বলছি, দেখ কিভাবে তাকিয়ে আছে। তাকিয়ে এভাবে থাকলে কি আর খাওয়া যায়? তাৎক্ষণিক মনে যা আসলো তাই বলে দিল। এখন পরিবেশ স্বাভাবিক করতে পারলেই চলে। তার কথায় প্রত্যেককে আশেপাশে নজর বুলিয়ে দেখল। আসলেই বেশ কিছু মেয়ে কৃষাণের দিকে ডাকডাক করে তাকিয়ে আছে। কিন্তু এসব তার সাধারণ ব্যাপার। যেখানেই যায় সেখানেই মেয়েরা কৃষাণের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, যেন তার চেয়ে সুন্দর ছেলে আর নেই। অথচ তাদের দলের সবচেয়ে ফর্সা হলো রবি। কৃষাণ রবির থেকে ফর্সার দিক থেকে দমে থাকলেও ফেস কাটিং তার আকর্ষণীয়। যার দরুন কোথায় গেলে সাদা চামড়ার রবির থেকেও শ্যামবর্ণের খাপ ছাড়া কৃষাণী মেয়েদের নজর কাড়ে বেশি। কিন্তু সে এসবে লাপাত্তা। কে কোথায় তার দিকে তাকিয়ে আছে এসব দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তাহলে আজকে হঠাৎ কি হলো? এই রেস্টুরেন্টে তো প্রায় প্রতিদিনই আসা হয় তাদের। কই কখনো তো কৃষাণের এমন আচরণ করেনি। সকলের চোখে মুখে সন্দেহের ছাপ। সবার দৃষ্টি উপেক্ষা করে কৃষাণ বসে থাকে উঠতে উঠতে জানান দিল, আমি বাসায় যাচ্ছি। ছোটোখাটো একটা বিজলি পড়লো বোধ হয় টেবিলটায়। রবি ঘড়ি হাতিয়ে দেখল মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলে স্বয়ং কৃষাণ মির্জা, যে কিনা রাত 1টা-2টার আগে বাড়ি ফেরার নামই নেয় না, সে যেতে নিতেই সম্বিত ফিরল সবার। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাই তোর কি হয়েছে? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি? ভালো লাগছে না আজকে। সকলে উৎসুক জনতার পাশ কাটিয়ে যেতে না যেতেই ঘাড় না ঘুরিয়েই উত্তর করল কৃষাণ। বলার মতো আর কিছু খুঁজে পেল না তারা। শুধু তার যাওয়ার পানে তাকিয়ে চাপা গুঞ্জন চালালো। নিরিবিলি রজনী। অর্ধচন্দ্রের স্নান আলোয় হালকা আলোকিত হয়ে আছে রাস্তাঘাট। চাঁদের রূপালী আলো কেন্দ্র করে বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো কৃষাণ। শব্দহীন পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। মির্জা ভবন তখন রূপ নিয়েছে ঘুমন্তপুরীতে। বাড়ির প্রতিটি কানায় কানায় ঘুমের রেশ আষ্টেপৃষ্টে রয়েছে। ধীর পায়ে নিজের রুমে যেতে নিয়েও ইকরার রুমের সামনে এসে থামল কৃষাণ। কিছু একটা ভেবে দরজায় হালকা করাঘাত করল। ভার কয়েক করাঘাতের পর ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল ইকরা। কৃষাণকে দেখে ভরকে গেল অমনি। এমন সময় তাকে মোটেও আশা করেনি মেয়েটা। ভেবেছিলাম হয়তো হুমায়রা ডেকেছে। কপাল কুঁচকে বলল, তুমি? তোর বান্ধবী খেয়েছে? কৃষাণের বনিতাহীনতা স্বাভাবিক কণ্ঠে শুনে আকাশ থেকে পড়ল মেয়েটা। ঘুম ছুটে গেল পুরোপুরি। চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, আমি কি স্বপ্ন দেখেছি? বিরক্তি হলো সামনের ব্যক্তি। ধমকে বলল, থাপ্পড় খেতে না চাইলে যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। না খায়নি, মনে মনে ভেঙচি কেটে উত্তর করলো ইকরা। সে বলতে দেরি, অথচ কৃষাণের স্থান ত্যাগ করতে দেরি নেই। ধূপধাপ পায়ে রুম ছেড়ে চলে গেল সে। অভ্যাস মোতাবেক বিছানায় এক করে কচুরি মেরে শুয়ে আছে হুমায়রা। কৃষাণ এসে ঘুমন্ত হুমায়রাকে পর্যবেক্ষণ করলো কিছু পল। ডাকতে গিয়েও থেমে গেল। বারান্দায় গিয়ে মিঠুকে নিয়ে এসে ধপ করে হুমায়রার গায়ে ফেলে দিল। শরীরে কিছুর উপস্থিতি টের পেতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল হুমায়রার। সুরসুরি পেয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো মেয়েটা। ভয়ে গলা শুকিয়ে কাঠ। বিছানায় মিঠুকে দেখে কিছুটা ধাতস্থ হতে নিবে তার আগেই পাশে দীর্ঘদেহী কৃষাণকে দেখে আটকে উঠল। কিছু বলতে নিবে তার আগেই কৃষাণের গম্ভীর স্বর ভেসে আসলো, রান্নাঘরে আয়। তার কথা বুঝে এলো না হুমায়রার। বলল, রান্নাঘরে? মার খেতে না চাইলে মুখ বন্ধ করে যা বলছি তাই কর বলে কটকট করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সে। হুমায়রাও বিস্মিত ভাব ফেলে ভয়ে ভয়ে তার পেছনে পা চালালো। একেবারে রান্নাঘরের সামনে এসে পা থামলো কৃষাণের। পেছন ফিরে হুমায়রার উদ্দেশ্যে আদেশ ছুড়ল, প্লেটে খাবার নেন। মনের ভিতরে হাজার প্রশ্নটা ঘুরঘুর করলেও
তা মুখে আনতে সক্ষম হলো না মেয়েটা। স্বামীর কথা মতো সাথে সাথে গিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। এবার খাওয়া শুরু কর। এখন খা, খেতে বলেছি তোকে। কৃষাণের রামধর্মকের কথার মাঝেই কথা থেমে গেল মেয়েটার। চুপচাপ টেবিলে বসে খাবার মুখে পুড়তে লাগলো। কথা বাড়ানোর সাহস পেল না। 2 লোকমা খেয়ে কৃষাণের দিকে চেয়ে নরম স্বরে শোধালো, আপনি খাবেন না? খেয়ে এসেছি আমি। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এখন থেকে নিজের খাবার নিজে নিয়ে খেয়ে ফেলবি, কারো কথায় কানে নিবি না। কোনো উত্তর করলো না হুমায়রা। কৃষাণ হয়তো ভাবছে তাকে খেতে দেওয়া হয়নি, কিন্তু সে তো ইচ্ছে করে খায়নি। তাকে নিরুত্তর দেখে তার ভাবনার মাঝে আবারও ধমকে উঠল কৃষাণ। কি বলছি আমি? জি আচ্ছা, ফটাফট উত্তর করলো হুমায়রা। উত্তর পেয়ে আর দাঁড়ালো না সে, বড় বড় পা ফেলে নিচের রুমে চলে গেল। সে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। ঘরময় নিকোটিনের ধোঁয়ার কুঞ্জলি পাকিয়ে ফেলেছে কৃষাণ। মাত্র খাবার শেষ করে রুমে এসে এমন অবস্থা দেখে হকচকিত হলো হুমায়রা। জবান দিয়ে শব্দ বের হওয়ার আগেই খুক খুক করে কেসে উঠল। ওড়না দিয়ে নাক চাপে দিয়ে এলো স্বামীর দিকে, বলল, এসব কি করেছেন আপনি? সিগারেট খাচ্ছি, চোখে দেখিস না? আশেপাশে লক্ষ্য করলো হুমায়রা। দেখলো এই অবধি 6টা সিগারেট খেয়ে শেষ করে ফেলেছে কৃষাণ। সে অনুনয় করে বলল, দয়া করে এবার বন্ধ করুন, আর কত খাবেন? ভ্রু বাঁকিয়ে এলো কৃষাণের। কেউ তার ব্যাপারে মাথা ঘামাবে সেটা মোটেও পছন্দ নয় তার। আর মেয়েটা হলেও তাই। রাগী গলায় উত্তর করলো, আমার যত ইচ্ছে তত খাবো, তুই বলার কে? তোকে না বলেছি আমার ব্যাপারে নাক না গলাতে? সিগারেটে ধোয়া এলো, ঘুমাতে পারবো না আমি। সেটা তোর ব্যাপার। এখন সামনে থেকে যা, নয়তো মার খাবি বলে দিলাম। আর কিছু বলার সাহস পেল না মেয়েটা। বাড়তো পায়ে হাঁটা ধরল বিছানার উদ্দেশ্যে। শুয়ে পড়ল এক কোনায়। তবে ঘুম আসলো না কিছুতেই। 15টার সময় কাঁচতে কাঁচতেই বেরোলো। কাঁথা দিয়ে মুখ ঢাকার পরেও সিগারেটের গন্ধে ভেতরে সিদ্ধ কুলিয়ে আসছে। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না কৃষাণ। আজ নেশা করতে পারেনি সে, তাই এখন সিগারেট টেনেই সময় পার করতে হবে তার। কোরআন তেলাওয়াতের মিষ্টি সুরে মুখরিত হয়েছে নামাজ ঘর। মির্জাবাড়ির সকল নারীরা ফজরের নামাজ শেষ করে একত্রে কোরআন তেলাওয়াত করেছে। তাদের সবার অমায়িক গলার চর যেন পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে বাড়ির প্রতিটি কানায় কানায়। সবার শেষে কোরআন পাঠ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠল হুমায়রা। সারা রাত ঠিকমতো ঘুম না হওয়ায় মাথাটা এতক্ষণ ব্যথা করলেও এখন অনেকটা শান্তি লাগছে। নির্ধারিত স্থানে কোরআন শরীফ রেখে রান্নাঘরের শাশুড়িদের নিকট এলো সে। সেখানে এসে দেখলো ইকরা গতকাল রাতের সব কাণ্ড কারখানা মা চাচিদের খুশি মনে ভুলে যাচ্ছে। তার কথায় সকলের মুখে যেন আশার আলো ফুটেছে। অথচ তারা জানেই না তাদের ছেলে গতকাল বাইরে থেকে নেশা করে না আসায় পুরো রাত ধরে সিগারেট ফুঁকেছে। সেই কথা তাদের নিকট বলতে গেলে তা হুমায়রা। সে এসে তাদের কাছে সবকিছু এগিয়ে দিতে লাগলো। সকালের নাস্তা বানানোর পুরোটা সময় কৃষাণকে নিয়ে আলোচনা করে গেলেন দুই যা। আর সেসব আলোচনার পাশে থেকে শুধু নীরব শ্রোতার মতো শুনে গেল হুমায়রা। এর মাঝে ইয়াসমিন বেগমের ফোনে কল করলো হুমায়রার মামি রেখা বেগম। দুই বেআইনের সাথে বেশ সময় নিয়ে কথা বললেন তিনি। এরপর হুমায়রার সাথে কথা বলতে চাইলে তার থেকে ফোন বাড়িয়ে দিলেন ইয়াসমিন বেগম। বললেন, নাও। শাশুড়ির কথায় বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল হুমায়রা। মাদ্রাসায় থাকতে বছরও যিনি তার সাথে কথা বলেনি, সে কিনা আজ 3 দিনের ব্যবধানে তার সাথে কথা বলতে চাইছে। নিচে সবটুকু বিস্ময় ভাব মনের ভেতরে চাপা রেখে ফোনটা হাতে নিল মেয়েটা। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন মামুনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর আম্মু? এত আদুরে গলায় হুমায়রার হৃদয়ে চেয়ে গেল ভালো লাগায়। বুক ভরা ভালো লাগা নিয়ে জিজ্ঞেস করলো, জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। জামাইয়ের কি খবর? তাকে কল দিলাম ধরল না যে, তাই তোমার শাশুড়ির নাম্বারই দিলাম। আলহামদুলিল্লাহ ভালো, উনি ঘুমাচ্ছে হয়তো, তাই শুনতে পাইনি। ও, তো ওই বাড়ির সবাই কেমন? বিয়ের আগে তো ভালোই শুনলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। জামাই বাবা কেমন? জি উনিও অনেক ভালো, তুমি চিন্তা করো না। প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন পর থেকে তো রোজা শুরু, জামাইকে নিয়ে এসে বেরিয়ে যাও। না এখন যাব না, একেবারে ঈদের পরে যদি যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সালাম দিয়ে এখানেই কথার সমাপ্তি টানলো হুমায়রা। অতঃপর কথা শেষ করতেই আবারও রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিতে যাবে, তখনই পাশের রুম থেকে কৃষাণের চিৎকারের শব্দ ভেসে আসলো। হুমায়রা! উচ্চ আওয়াজে খানিক ভড়কে গেল মেয়েটা। তাৎক্ষণিক দ্রুত পায়ে শাশুড়ির মোবাইলটা ফেরত দিয়ে পাঠ চালালো রুমের উদ্দেশ্যে। পুরো রুম তন্ন তন্ন করে নিচের সিগারেটের প্যাকেট খুঁজছে কৃষাণ। কিছুক্ষণ আগেরই গোছানো রুমখানা এখন পরিণত হয়েছে আস্ত একটা ডাস্টবিনে। রুমে ঢুকে সেই দৃশ্য চোখে আকাশে উঠে গেল হুমায়রার। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগে একটা শক্তপোক্ত হাত দানবের মতো তার গলা চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় বিস্ময় হতবিহ্বল মেয়েটা। কৃষাণের হাতের চাপে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রুহু আটকে আসছে গলায়। সেদিকে কোনো খেয়ালই নেই ছেলেটার। সে রক্তচক্ষু নিয়ে কটমট করতে করতে বলল, তোকে বলেছিলাম না আমার ব্যাপারে নাক না গলাতে?
কোন সাহসে আমার সিগারেটের প্যাকেটে ফেললি তুই? চোখ মুখ লাল হয়ে এসেছে মেয়েটার। এই বুঝি স্বামীর হাতে মৃত্যু হলো তার। নিজেকে বাঁচানোর চেষ্টায় হাত দিয়ে সরাতে চাইল কৃষাণের হাতটা, তবে ওই শক্ত হাতের সাথে পেরে উঠল না। এর মাঝে আবারও ভেসে আসলো সেই কঠোর কণ্ঠস্বর। কথা বলছিস না কেন? বল, কোন সাহস আমার জিনিসে হাত দিলি? কথা কি করে বলবে মেয়েটা? চোখগুলো তো খুলে রাখতেই তার পেক পোহাতে হচ্ছে তার। অবস্থা বেগতিক দেখে এবারে ছুঁড়ে ফেললো তাকে। ছেড়ে দিল কৃষাণ। ছাড়া পেয়ে দেওয়ালের সাথে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল হুমায়রা। গলা ধরে কুক করে কাঁচতে লাগলো, সাথে বুক ভরে শ্বাস টানার চেষ্টা চালালো। গাল বেয়ে ঝর্ণার মতো অশ্রু গড়াতে লাগলো। সেদিকে এক পলক তাকানোর সামনের যন্ত্র মানব। পরপর আবারও তেড়ে এলো মেয়েটার দিকে। তা দেখে ভয়ে নিজেকে বিড়াল ছানার মতো কুটিয়ে নিল হুমায়রা। তখনই কুটি কুটি পায়ে সেখানে ছুটে আসলো মিঠু। হুমায়রার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তাকে নিজের মহাজনের পানি, যেন বাঁচাতে চাইছে মেয়েটাকে। নিজের প্রিয় জিনিসটিকে সামনে দেখতেই দমে গেল কৃষাণ। এক পল মিঠুর দিকে তাকিয়ে হুমায়রার কণ্ঠনত লালিত মুখ পানে চাইল। হাঁটু করে বসে শাসিয়ে বলল, এরপর যদি আর কখনো আমার জিনিসে হাত দিস, তাহলে এই দুনিয়াতে সেই দিনই তোর শেষ দিন হবে। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। তার প্রস্থান হতেই হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল হুমায়রা। সকালে রুম ঝাড়ু দেওয়ার সময় ফ্লোরে একসাথে 3টা সিগারেটের প্যাকেট পেয়েছিল সে। পরপর 2টো প্যাকেট খালি হয়, অপরটা আর ধরে দেখার প্রয়োজন বোধ করেনি। সবগুলো একসাথে করে ফেলে এসেছিল বাড়ির পেছনে ময়লা ফেলার নির্ধারিত জায়গায়। হয়তো ওই প্যাকেট হাতেই সিগারেট রয়েছিল, যার দরুন এমন ভয়ানক শাস্তি জুটল তার কপালে। কথাটা ভাবতেই কান্নার গতি আরও বাড়ল। চার দেওয়ালের ভেতরেই সে কান্নার একমাত্র সাক্ষী রইল মিঠু। কান্নার পুরোটা সময় ভিন্ন ভিন্ন উপায়ে হুমায়রার কোলে ওঠার চেষ্টা চালিয়ে গেল সে। তবে এবেলায় তাকে কোলে তুলল না হুমায়রা। জহরের নামাজ আদায় শেষে মিঠুকে নিয়ে বারান্দায় বসল হুমায়রা। সারাদিন সবার সাথে বেশ স্বাভাবিকভাবেই কেটেছে তার। সকালে ঘটে যাওয়ার ঘটনার কিছুই তার কানেও পৌঁছায়নি। তার হাসি খুশি দেখা মুখ মুশকিলে যে এত জঘন্য একটা ঘটনার মুখোমুখি হয়েছে সে। এখনো গলার মসৃণ ত্বকে কৃষাণীর 5 আঙ্গুলে দাগ বসে আছে। তবে হিজাবের আড়ালে থাকা সেই দাগ কারো চোখে পড়ার সাধ্য নেই। মিঠুর মায়াবী চেহারার পানে তাকিয়ে মনে পড়ল ছোটবেলা থেকে মায়ের বলা একটা কথা। সে মিঠুর দূরে শরীরে হাত বুলিয়ে নিজের মতো করে বলতে লাগলো, জানো মিঠু, ছোটবেলায় মা বলতো আমার চেহারা নাকি খুব মায়া, যে কেউ দেখলেই নাকি ভালোবাসতে ইচ্ছে করে। অথচ দেখো, মা যাওয়ার পর এই সুবিশাল পৃথিবীতে এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ ভালোবাসলো না আমায়। মাঝে মাঝে তো মনে হয় মা হয়তো উল্টোটা বুঝিয়েছিল। এই যে যেখানেই যাই আমাকে কেউ সহ্য করতে পারে না। আগে মামা মামির চোখের বিষ ছিলাম, এখন নিজের স্বামী, যার কাছে ভালোবাসা পাওয়ার আশা বুকে জমিয়ে পুরো কিশোর বয়সটা কাটালাম। ভেবেছিলাম এক জীবনে তার কাছে এসে হয়তো একটা নিরাপদ আশ্রয় মিলবে আমার। অথচ সেও সহ্য করতে পারলো না আমায়। কিন্তু জানো, এত কিছু পরেও আশা দমে না আমার। হয়তো কোনো একদিন সৃষ্টিকর্তা কুল ফায়াকুন বলে দিবেন, আর আমার মহাজন আমায় ভালোবাসবেন। ততদিন পর্যন্ত আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, এতটুকুই চাওয়া। সৃষ্টিকর্তা যতই কঠিন পথ দেখ না কেন, তার রহমত যেন আমার ওপর থেকে সরিয়ে না নেয়। আর সব ধৈর্যের ফল যেমন তোমার মহাজনের হেদায়েতেই হয়। কেননা যত কষ্টই হোক, আমি এক পুরুষকে নিয়ে ইহকালে ও পরকাল অবধি যেতে চাই। দ্বিতীয় কারো আগমন আমার জীবনে না হোক। একজনের মাঝে আমার সকল সুখ দুঃখের সমাপ্তি মিলুক। হুমায়রার অশ্রুকণা টুপটুপ করে মিঠু শরীরে পড়ছে, অথচ কোনো নড়চড় নেই প্রাণীটির মাঝে। তার লাল রঙা চক্ষুতই নিবদ্ধ হয়ে রইল সামনে থাকা রমণীটির পানে, যার কথাগুলো বুঝে আসে না সত্ত্বেও নিজের সুদীর্ঘ কর্ণের সবটুকু মনোযোগ তার পানে সঁপে রাখল সে। যারা কালো রাস্তার বুকে যানবাহন ছুটে চলেছে নিজ গন্তব্যে। সবার আপন তারা, কারো পিছু মরবার ফুটরত নেই। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থামলো একটা চকচকে কালো বাইক। বাইক পার করে হন্তদন্ত হয়ে ভার্সিটির ভেতরে ঢুকলো সাইফুল। চোখের মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। একটু পথ যেতেই কাঙ্ক্ষিত মুখটি দেখে হাসি ফুটল মুখে। রবি, কৃষাণ, অভি সকলের দৃষ্টি তার উপরেই নিবদ্ধ। সবার হাতে স্থান পেয়েছে একটা করে সিগারেট। সে এগিয়ে আসতেই অভি প্রশ্ন ছুড়ল, কিরে, আজকে তোর লাইট কেন? আর বলিস না বাল, বড় ভাইয়া আর ভাবি সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। ঘুমানোর আগে ঘুম থেকে উঠে সবসময় শুধু এদের ঝগড়াই দেখি। জীবনটাই বেদনা। ঝগড়ার কারণ? কারণ আর কি, এখানকার মেয়েরা তো জানিসই, চাহিদার শেষ নেই। সব কিছু এদের হাতের মুঠোয় এনে দিলেও শান্তি নেই। আবার ভাইকে একটু মানে না, সারাক্ষণ মুখে মুখে তর্ক করে। আঙ্কেল আন্টি কিছু বলে না, মানলে তো একটা মেরে সব ঝামেলা খতম করে দিলেই হয়। ততক্ষণে মুখ খুলল কৃষাণ। বাতাসে ধোঁয়া উড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে উত্তর করল। তার কথায় দীর্ঘশ্বাস ফেলল সাইফুল। বলল, দিলেও তো কাজ হয় না রে মামা। আরও বেশি কপকপ শুরু করে। পরে ভাইয়ার সাথে উল্টো রাগ দেখায়। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলেই হতো।
কৃষাণের সাথে ঘাসের উপরে বসতে বসতে বলল রবি, এখনকার কোন মেয়েটা ভালো, সবগুলো একই অবস্থা, যেখানে তাকাবি সেখানেই অশান্তি। কৃষাণের কথাটা ঠিক কখনোই বিয়ে করবে না, বিয়ে মানেই প্যারা। কৃষাণের কাঁধে হালকা ধাক্কা মেরে জবাব দিল সাইফুল। সকলে তার কথা সম্মতি প্রদান করলো, তবে কৃষাণ সেদিকে খেয়াল নেই। তার পড়ে ভাসছে হুমায়রাকে আঘাত করা সেই বিভৎস দৃশ্য। কই, এত কিছুর পরেও তো মুখ ফুটে একটা কথাও বলেনি মেয়েটা। এই অবধি কোনোদিনও তো ভালো আচরণ পায়নি সে। তাহলে কখনো কিছু বলে না কেন? তাহলে কি ও এইসব মেয়েদের থেকে ভিন্ন? সে আনমনে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আর কোনো মেয়ে যদি তার স্বামীর থেকে আঘাতপ্রাপ্ত হয়েও কিছু না বলে, তাহলে কি সে এখনকার মেয়েদের থেকে ভিন্ন? সকলের প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষিপ্ত হলো কৃষাণের ওপরে। তার থেকে এমন প্রশ্ন মোটেও আশা করেনি কেউ। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এমন মেয়ে আজকাল আছে নাকি? থাকলে হয়তো চারিদিকে এত বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতো না। যেখানে সুখের সাগরে ডুবে থেকেও বউ টিকে না, সেখানে আঘাত পাওয়ার পরেও শান্ত থাকা, এটাও সম্ভব? তাদের মতে এটা কখনোই না। সকলে যেন বেশ মজা পেল কথাটাই, বলল, এমন মেয়ে আবারও আছে নাকি এখন? থাকলেও হয়তো হাতে গোনা কয়েকটা। তবে আমাদের মতো গাঁজাখোরের ভাগ কখনোই সেই নারী জুটবে না। হাতের সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেললো কৃষাণ। পরপর আটটায় সমাপ্তি টেনে বলল, ক্লাসে চল, সবগুলো ক্লাসই তো মিস করলাম, শেষেরটা হাজিরা দিয়ে আসি। আর কথা বাড়ালো না কেউই। হাতে থাকা সিগারেট শেষ করে রওনা হলো ক্লাসের উদ্দেশ্যে। এতক্ষণ সাইফুলের জন্য অপেক্ষা করতে করতে ক্লাস মিস করেছে তারা। অবশ্য প্রায় প্রতিদিনই ক্লাস মিস দেয়, এটা আর নতুন কি। দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। মসজিদের মাইকে আজান পড়তেই একসাথে আসরের নামাজ আদায় করে নিত্যদিনের মতোই বাগানের দিকে হাঁটা দিল হুমায়রা ও ইকরা। তাদের সঙ্গী হিসেবে বিদ্যমান আছে মিঠু। সামনে কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছে সে, আর পেছনে কথা বলতে বলতে এগোচ্ছে দুই বান্ধবী। হুমায়রার মনটা বেশ পুরপুরে, তখন কাঁদতে কাঁদতে চোখ লেগে এসেছিল। শান্তিময়ী এক দীর্ঘ ঘুম দিয়েছে, সেই ঘুমের সাথেই সকল দুঃখের রেশ কেটে গিয়েছে। দেখ, ইকরা ওই গাছে ফুল ফুটেছে। আঙ্গুল তাক করে ছোট নয়নতারা গাছটাকে দেখিয়ে বলে উঠল হুমায়রা। হুমায়রা এখানে আসার পরে গাছটাকে লাগানো হয়েছিল। প্রতিদিন বিকেলে সে পানি দেয় গাছটায়। আগে এই কাজগুলো ইকরা করলেও এখন হুমায়রাই করে। এতে আনন্দ খুঁজে পায় মেয়েটা। আর নিজে যত্ন করা গাছের প্রথম ফুলটা দেখে খুশির অন্ত নেই। তারা খুশি দেখে হাসলো ইকরা। গাছটার নিকট এগিয়ে এসে আলতো হাতে ফুলটা ছুঁয়ে দিল হুমায়রা। মাশাল্লাহ, কি স্নিগ্ধ লাগছে ফুলটাকে। কথাটা বলে শেষ করলো কি করলো না, এর আগেই টান মেরে ফুলটা পেরে নিল ইকরা। মুহূর্তেই খুশি মুখটা চুপসে গেল হুমায়রার। বিরস মুখে বলল, কি করলি এটা? মনোযোগ সহকারে মেয়েটার মলিন মুখখানা দেখল ইকরা। পরপর কিছু না বলেই কানের দিকটায় হুমায়রার হিজাবের ফাঁকে গেঁথে দিল ফুলটা। বলল, মাশাল্লাহ, এই যেন জীবন্ত নয়নতারা দেখছি আমি। এটা কেন করলি তুই? প্রথম ফুল ছিল এটা। গাছের ফুল গাছেই ভালো। হুম, গাছের ফুল আমার সুন্দর ভাবির কানে সুন্দর। আর এমনিতেও রাতের মধ্যে তো এটা চড়েই যাবে। তাও বেশি না ভেবে চল, ওই দিকে যাই। মিঠু ওখানে চলে গিয়েছে। হুমায়রার হাত ধরে বাড়ির পেছনের দিকে উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইকরা। মিঠু সেখানে বসে ঘাস খাচ্ছে। 8টা থেকে শুরু করে একেবারে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আজ বেশ বেলা করেই বাড়ি ফিরল কৃষাণ। মিঠুকে এক পল খালি রুমটাই চোখ বুলিয়ে হাঁটা দিল বারান্দার উদ্দেশ্যে। সেখানে এসে মিঠুকে না দেখে পুরো বেঁকে গেল। ভার্সিটিতে যাওয়ার আগে ও ফিরে এসে মিঠুকে করে নেওয়া তার নিত্যদিনের স্বভাব। তবে আজকাল যখনই মিঠুকে খুঁজতে চায় তখনই তাকে হুমায়রার কোলে পাওয়া যায়। বেশ বিরক্ত হলো ছেলেটা। মিঠুটাও ওই মেয়েটার একেবারে সঙ্গী হয়ে গিয়েছে। বারান্দা ছেড়ে রুমে আসতে নেবে তখনই কানে এলো কারো রিনরিনে হাসির সুর। পা জোড়া আপনা আপনিই থেমে গেল তার। ললাটে ভাসমান বিরক্তির ভাঁজ শীতল হলো অমনি। হৃদয় কোটরে উকি দিল হাসির মালকিনকে দেখার অবাধ্য বাসনা। হাসির শব্দ অনুসরণ করে থাই গ্লাসটার কাছে গেল সে। সেখান থেকে বাড়ির পেছনের দিকে তাকাতেই চোখের সামনে ধরা দিল এক মনোরম দৃশ্য। ইকরা মাটিতে পড়ে আছে, তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে হুমায়রা। সূর্যের লাল আলোয় লোহিত প্রকৃতির মাঝে প্রাণখোলা হাসতে মত্ত এই হুমায়রাকে বড্ড মায়াবী লাগছে। যেই মায়ে মুহূর্তের জন্য আটকে গেল স্বয়ং কৃষাণ মির্জাও। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। মেরুন রঙের হেজাবের মধ্যে থাকা গোলগাল মুখখানায় সৌন্দর্য হাসির কারণে আরও বেড়ে গিয়েছে। কানে কুচে নয়নতারা যেন সেই অমায়ক সৌন্দর্যের জীবন্ত প্রতীকী। মন্ত্রমুগ্ধের ন্যায় সেদিকে তাকিয়ে রইল ছেলেটা, যেন চোখে আজ টেনে হিচড়েও সরানোর দায়ী হয়ে উঠেছে। সহসা মনের মধ্যে প্রাণ জগালো। সকলেই অমন ঘটনার পরেও এত হাসিখুশি কিভাবে আছে মেয়েটা? বাড়ির কাউকে কিছু বলেনি, নয়তো সে বাড়িতে পা রাখা মাত্রই টর্নেডো বইতো তার ওপর দিয়ে। তাহলে কি এই মেয়েটা আসলে আলাদা? পরক্ষণে নিজেকে সূত্র নিল, দেখ, এই মেয়ে যেমনই হোক, এতে আমার কি? প্রথম প্রথম এমন ভালো আচরণ করেছে,
পরে আবার একটু সুযোগ দিলেই মাথায় চড়ে বসবে। মাহিয়া মানুষের বিশ্বাস নাই, এদের থেকে দূরত্ব বজায় রাখতে পারলেই ভালো। আর তাড়ালো না সে, তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হুমায়রাকে এভাবে হাসতে দেখে পড়া থেকে তুলতে ভুলেই গিয়েছে ইকরা। সবসময় হুমায়রার মুচকি হাসি দেখে অভ্যস্ত সে, আজ প্রথম এমন প্রাণখোলা হাসি দেখে টাপটাপ করে তাকিয়ে রইল। শুধু সেই নয়, মিঠুরও একই অবস্থা। তাকে ধরার জন্য দৌড় দিতেই মূলত হোঁচট খেয়ে পড়েছে ইকরা। এখন দৌড় থামিয়ে একেবারে শান্ত হয়ে হুমায়রার হাসি দেখছে সে। এর মাঝেই হাসি থামিয়ে ইকরার নিকট এগিয়ে এলো হুমায়রা, ব্রু উঁচিয়ে বলল, কিরে উঠবি না? ইকরা অপেক্ষা না করেই নিজে তাকে টেনে তুলল। ঘাসের উপরে পড়াই তেমন ময়লা হয়নি জামা কাপড়, তবুও জামা ছাড়তে ছাড়তে জিজ্ঞেস করলো, দেখে চলবি না? পড়লি কিভাবে? ভাগ্যিস পড়েছিলাম, নয়তো আজকে এত সুন্দর হাসিটা মিস করে ফেলতাম। ধুর, যাতা বকিস তুই। ব্যথা পেয়েছিস কোথাও? না, এবার তোর আদরের মিঠুকে তুই ধর। ওকে আমি আর কখনোই করে নিচ্ছি না, বেয়াদব খরগোশ একটা। একেবারে মহাজনের মতো। শুধু তোর হাসির জন্য এটাকে আজকে মাফ করে দিলাম। আম্মু 500 টাকা দাও। শার্টের হাতা গোটাতে গোটাতে ড্রয়িং রুমে বসে থাকা মায়ের উদ্দেশ্যে হাঁক চালো কৃষাণ। চোখ ছোট ছোট করে তাকালেন ইয়াসমিন বেগম। কর্কশ কণ্ঠে বললেন, কালকে তো 2000 টাকা নিলি, আজকে আবার কিসের টাকা? ওইটা শেষ হয়ে গিয়েছে। তো শেষে কি আমি করেছি? তোমার ছেলে শেষ করা আর তুমি করা শেষ করা একই। এখন কথা না বাড়িয়ে টাকা দাও তো। বেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বিরক্তি নিয়ে বলল কৃষাণ। ছেলের কথা ইয়াসমিন বেগম কিছু বলতে নিবেন, এর আগে শোনা গেল মির্জা জলিল গম্ভীর স্বর, কোনো টাকা নেই। আর কত বাপের টাকায় ফুর্তি করবে তুমি? বিয়ে হয়েছে তোমার, এখন থেকে নিজের সংসারের ভার নিজে নিতে শেখো। আমরা কোনো টাকা দিচ্ছি না তোমায়। বিয়ের কথাটা শুনতেই মেজাজ গরম হলো কৃষাণের। রাগ সংবরণ করতে হাত দিয়ে ঘাড় ডলল। স্বামীর কথায় সায় জানিয়ে ইয়াসমিন বেগমও বললেন, হ্যাঁ সেটাই তো, এখন থেকে তোমার বউয়ের খরচ তোমাকেই দেখতে হবে। বিয়ে, বউ, সংসার এই শব্দগুলো একবারে আমার সামনে বলবে তো ভালো হবে না, বলে দিলাম। আমি কি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি ওই মেয়েকে? তোমরা বিয়ে করিয়ে আনিয়েছ, তোমরাই দেখভাল করবে, আমাকে এসবে জড়াবে না, বলে দিলাম। চেঁচিয়ে উঠল কৃষাণ। রাগে কপালের রগ ফুলে উঠেছে ছেলেটার। তার হুঙ্কারে যেন কেঁপে উঠেছে ঘরের আসবাবপত্র। পরপরই আবারও ভেসে এলো মির্জা জলিলের চড়া কণ্ঠ, আচ্ছা তাহলে তোমার দেখভালও আমরা করব না, আজ থেকে তুমি নিজের টাকায় চলবে। কতটা কর্ণপাত হতেই সামনে থাকা বেকাদাই সজোরে লাত্তি বসালো কৃষাণ। বলল, ওই মেয়ের জন্য একটা যদি আমার লাইফে ঝামেলা হয়, তাহলে ওকে একেবারে মেরে ফেলবো, আমি খুন করবো একদম। বাক্য সম্পূর্ণ হতে না হতে একটা শক্ত হাতের চড় পড়ল তার গালে। ইয়াসমিন বেগম চেয়েও স্বামীকে থামাতে পারলেন না। রাগে শরীর কাঁপছিল জলিল মির্জার। তিনি বিদেশে থাকায় ছেলের এমন আচরণ কখনো চোখে পড়েনি, শুধু একটু আধটু শুনেছেন স্ত্রীর থেকে। আজকে নিজ চোখে এমন বিগ্রানো আচরণ দেখে নিজেকে সামলাতে পারলেন না তিনি। ছোটবেলা থেকে কখনো ফুলের টোকাও না দেওয়া ছেলের গায়ে হাত তুলে বসলেন। রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তোমার সাহস কি করে হয় আমার সামনে এমন আচরণ করার? পাথরের মতো দাঁড়িয়ে আছে কৃষাণ, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। অতিরিক্ত রাগে লাল বর্ণ ধারণ করেছে চেহারা। এখান থেকে এখানে থাকা মানেই রিস্ক। তাই নাজমিন বেগম স্বামীকে ইশারা করে বললেন কৃষাণের বাবাকে সামলাতে। নিচে গিয়ে কৃষাণের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন। টাকাটা ছুঁড়ে ফেলে ধূপধাপ পায়ে স্থান ত্যাগ করল কৃষাণ। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পুরো ঘটনা দেখছে হুমায়রা ও ইকরা। কৃষাণকে আসতে দেখে সরে দাঁড়ালো দুই বান্ধবী। যাওয়ার সময় মানুষটার রক্তচক্ষু এক পলকের জন্য নিক্ষিপ্ত হলো হুমায়রার পানে। সেই চাহনি দিয়ে যেন ভস্ম করে দেবে মেয়েটাকে। নিস্তব্ধ গভীর রাত। আকাশে আজ তারাদের স্থান নেই, কালো মেঘদের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। আগেই গুটগুটে আধারে তলিয়ে আছে চারিপাশ। দিনের কোলাহল থেমে গিয়ে প্রকৃতির এমন রূপ নিয়েছে নির্জনতায়। আশেপাশে জনমানবের কোনো আনাগোনা নেই, হাঁটা চলার শব্দ নেই। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, কখনো বা সামনে এসে পড়েছে জোনাকির দল, থেকে থেকে হাঁক ছাড়ছে নিঃসঙ্গ কুকুর। শহরের সব বাস্তবতাকে এড়িয়ে গাছপালায় ঘেরা একটা অন্ধকার জায়গায় বড় বটগাছটার সাথে হেলান দিয়ে মাতাল অবস্থায় বসে আছে কৃষাণ। তার সামনেই ঘাসের উপরে মাতাল হয়ে পড়ে আছে রবি, সাইফুল ও অভি। আজকে কৃষাণের পাল্লায় পড়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি খেয়ে ফেলেছে তারা, যার দরুন উঠে দাঁড়ানোর কষ্টসাধ্য হয়ে আছে। অথচ কৃষাণ এখনও থেমে নেই, একের পর একটা বোতল গিলেই যাচ্ছে সে। তাও যেন ভেতরে আগুন নিচ্ছে না, কোনো মতেই শান্তি মিলছে না। ভেতরের সত্তা যেন আজ আগুনের লাভায় পরিণত হয়েছে। সহসা উত্তপ্ত মাটির সঙ্গে শীতল অম্বরের মিলন ঘটাতে মেঘমালা ভেদ করে শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির ঠান্ডা পানি শরীরে স্পর্শ করতে সম্বিত ফিরল চার বন্ধুর। মনের দোয়ারে উদার হলো বাড়ি ফেরার তারা। সকলে উঠে দাঁড়ালো টালমাতার শরীর নিয়ে। ঝাপসা ঝাপসা চোখে চারিপাশে পরখ করলো কৃষাণ। বলল, মরার বৃষ্টিটা কি আজকে নামতে হলো?
কি আর করার, চল বাসায় ফিরতে হবে। একসাথে হাঁটতে লাগলো চারচোরা পা, প্রত্যেকে এদিক সেদিকে হেলে পড়ছে বারংবার। নিস্তব্ধ রাস্তায় বৃষ্টির পানির মাঝে শুধু তাদের হাঁটার শব্দ শোনা যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হুমায়রার চিন্তা। প্রকৃতির হঠাৎ পরিবর্তনে সেই চিন্তার মাত্রা আরও ভারী হয়ে উঠেছে। এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা ছিল তার, কিন্তু সন্ধ্যায় কৃষাণের গালে থাপ্পড় মারার সেই দৃশ্যটা দেখার পর এক দণ্ডও স্বস্তি পায়নি মেয়েটা। পুরোটা সময় শুধু মানুষটার রাগী মুখটা মনস্পটে ভেসে উঠেছে। রাগের বসে কি না কি করে বসে, সেই ভাবনায় কেটেছে প্রতিটা মুহূর্ত। কে জানে কৃষাণ নিজের দোষেই মারা খেয়েছে, তবুও কেন যেন ভেতরটা ছটফট করছে তার। অথচ কৃষাণের ফেরার ভয়ে চুপসে থাকার কথা ছিল তার। আবারও দেওয়ালে টাঙানো ঘড়িটাতে সময় চেক করলো। ঘড়ি কাঁটা টিকটিক করে রাত 2টো ঘর পেরিয়ে গিয়েছে। মনে মনে দৌড় পড়তে লাগলো হুমায়রা। তখনই রুমের দরজা ঠেলে ভেতরে ভেজা শরীর নিয়ে টলমল করে প্রবেশ করলো কাঙ্ক্ষিত ব্যক্তি। তাকে দেখে যেন প্রাণ ফিরে পেল রমণী। তাৎক্ষণিক বিছানা ছেড়ে নেমে পড়ল। ওয়াশরুমের দরজা টাঙানো স্বামীর তোয়ালে নিয়ে এগিয়ে গেল তার নিকট। 2 কদম এগোতেই কানে এলো কৃষ্ণের প্রবল নিষেধাজ্ঞা। এই মেয়ে, এই দূরে থাক আমার থেকে। শরীরে বিন্দুমাত্র জোর নেই, অথচ মুখ দিয়ে এখনও চড়ার কথা বেরোনো থামছে না। হুমায়রাকে সম্পূর্ণ উপেক্ষা করে দুর্বল শরীরটা কাউচের সাথে হেলিয়ে ফ্লোরে বসে পড়ল। হালত বেগতিক দেখে আগে থেকে বানিয়ে আনা লেবুর শরবতটা টেবিলের থেকে নিয়ে তার দিকে বাড়িয়ে দিল হুমায়রা। বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। মানুষটার রক্তচক্ষু এবার সরাসরি হুমায়রার দিকে তাক করল। অভ্যস্ত চোখ জোড়া এবেলায় এসে ত্রাস সৃষ্টি করতে পারল না মেয়েটার পানে। ব্যাপারটা বোধহয় সহ্য হলো না কৃষাণে। বাড়িয়ে রাখা গ্লাসটা বিনা বাক্যে হাতে নিল সে। এতে করে যেন না সামান্য খুশি কুড়াতে যাবে হুমায়রায়, অমনি সেই খুশিতে পানি ঢেলে দিয়ে কাচের গ্লাসটা ফ্লোরে সাথে একটা বাড়ি মেরে ফেলল কৃষাণ ভেঙে। কয়েকটি ভাঙা টুকরো হাতের যে তালুতে বিঁধে গিয়ে পানির সাথে রক্ত মিশে স্রোত বইতে লাগলো সাদা ফ্লোরে। চোখ বড় বড় হয়ে গেল হুমায়রার। আতঙ্কিত স্বরে কণ্ঠনালী থেকে বেরোনোর আগে গলদেশে একটা লম্বা কাচের টুকরো ঠেকিয়ে ধরল কৃষাণ। বলল, মরার খুব ইচ্ছে তোর না? বলছি না আমার থেকে দূরে থাকতে, কথা কানে যায় না? ফেলেতেই গলাটা, দোহাই লাগে, ছাড়ান আমায়, কেটে যাচ্ছে তো। কৃষাণের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় চালিয়ে যাচ্ছে মেয়েটা। এবার বুঝি সত্যিই নিজের প্রাণ হারাতে যাচ্ছে সে। সামনে থাকা মানুষটা বুঝি আর ছাড়বে না তাকে। কিন্তু সহসা কোনো কথা ছাড়াই তাকে ছেড়ে দিল কঠোর মানব। মাথাটা এগিয়ে দিল কাউচে। হুমায়রার ভীত চোখে চাইল তার মুখে পানে। বড্ড ক্লান্তি মনে হলো মানুষটাকে। হাত থেকে এখনো গড়গড় করে তাজা রক্ত বেরোচ্ছে। নিঃশব্দে উঠে দাঁড়ালো হুমায়রা। ওয়ার্ড্রোবের ওপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো ধীর পায়ে। সতর্পণে পৌঁছালো নেতিয়ে পড়া স্বামীর কাছে। কাটা হাতটা সযত্নে আগলে নিয়ে তুলে দিল। মুহূর্তে মুছতে লাগলো ক্ষতস্থান। এর মাঝেই খানিক নড়ে উঠল কৃষাণ। তবে শরীরে দুর্বলতার কারণে বাধা দিতে ইচ্ছে হলো না। কিছুক্ষণের মধ্যেই দক্ষ হাতে ব্যান্ডেজের কাজ শেষ করলো হুমায়রা। এরপর ফার্স্ট এইড বক্স যথাস্থানে রেখে আবারও ফিরে এলো আগের জায়গায়। তোয়ালেটা হাতে নিয়ে ভাবতে লাগলো কিছু একটা। এভাবে ভেজা চুলে বেশিক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে যাবে। মুছতে গেলে যদি আবারও রেগে যায়। কিন্তু না, না মুছলেও তো হবে না। অগত্যা সব দোনামোনা সাইডে ফেলে কৃষাণের মাথায় হাত রাখলো সে। বিপদের দোয়া পড়তে পড়তেই হাত বুলালো। আলহামদুলিল্লাহ, এবারও কোনো বাধা এলো না অপর পক্ষ থেকে। স্বস্তির শ্বাস ফেলল হুমায়রা। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো। কাজ শেষ হলে সরে আসতে নিলে তখনই ভেসে আসলো কৃষাণের অস্পষ্ট স্বর। ছেলেরা একটু বড় হইলে মা বাবারা কেন এমন করে? অপ্রত্যাশিত বাক্যটি কর্ণপাত হতেই থমকে গেল মেয়েটা। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সামনের মানুষটার পানে। কি মায়াবী লাগছে এখন মানুষটাকে। মুহূর্তে কিছুক্ষণ আগে সব ভুলে গেল। পাশে বসলো স্বামীর। নরম স্বরে জিজ্ঞেস করলো, কেমন করে? একটু সময় নিয়ে ওপাশ থেকে উত্তর এলো, ছেলেকে বোঝে না, বোঝা মনে করে। কাজ না করলে একটুও ভালোবাসে না। তাহলে কাজ করলেই তো হয়। কাজ করতে কষ্ট হয়। আপনি এখনো পূর্ণাঙ্গ যুবক। এই সময় শরীরে সবচেয়ে বেশি শক্তি থাকে। এরপরও যদি আপনার কাজ করতে কষ্ট হয়, তাহলে ভাবুন তো আপনার বয়স্ক বাবার কাজ করতে কতটা কষ্ট হয়। সেই যুবক বয়স থেকে কাজ করতে করতে কতটা কষ্ট ভোগ করেছেন তিনি। তবুও তো আপনাদের খরচ চালাতে পিছুপা হননি। এখন আপনি উপযুক্ত হয়েছেন। আপনার মাধ্যমে একটু নিজেকে স্বস্তি দেওয়ার আশা করাটা কি তার অন্যায়? এতে কষ্টের পরিবর্তে বাবাকে সাহায্য করে তাকে একটু বিশ্রাম দেওয়াটা কি উচিত ছিল না ছেলের? কোনো উত্তর এলো না ওপাশ থেকে। হুমায়রার কথাগুলো মনে ধরেছে কৃষাণে। ভেতরে থাকা আগুনটা নিভে গেল অজান্তেই। এতগুলো মদের বোতল শেষ করেও যে আগুন নেভানো গেল না, সেই আগুন সামান্য কিছু কথার সাথেই ধুয়ে মুছে গেল। এবার শান্তি অনুভব হচ্ছে তার। কিছু বলছেন না যে? এবারও উত্তর দিল না কৃষাণ। আসমত বসা থেকে উঠে বিছানার দিকে যেতে যেতে বলল, তুই বেশি কথা বলিস। হুজুর নি, সর, আমি ঘুমাবো।
কেন যেন হাসি পেল মেয়েটার, মুচকি হেসে বলে উঠল, দয়া করে কাপড়গুলো পাল্টে ঘুমান, নয়তো শরীর খারাপ করবে। কথা শুনল না সে, ধপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে রইল মেয়েটা, তারপর ফ্লোরের কাজগুলো পরিষ্কার করে ফ্লোর মুছতে লেগে পড়ল। কাজ শেষে ময়লাগুলো রুমে ঝুড়িতে ফেলে এসে শুতে নেমে এর আগেই বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকতে দেখা গেল কৃষাণকে। ভেবেছিল এভাবে ঘুমিয়ে পড়বে, তবে শরীর কেমন যেন ম্যাচ করছে। সহ্য করতে না পেরে বাধ্য হয়ে কাপড় পাল্টাতে হলো। কোনো মতো কাপড়গুলো গায়ে জড়িয়ে এসে পুনরায় বিছানায় গা এলিয়ে দিল। অতপর হুমায়রা রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। ঘণ্টাখানেক বাদেই ফজরে আজান পড়ল মসজিদের মাইকে। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল হুমায়রার। ঘুম ভালো না হওয়ায় চোখের পাতাগুলো ভারী হয়ে উঠল। বহু কষ্টে আঁখি যুগল মেলে তাকালো মেয়েটা। অলসতা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। পরপর হাত বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে অজু করে চলে গেল নামাজ ঘরে। সেখানে গিয়ে দেখা মিলল কাঙ্ক্ষিত 3টি মানুষের। ইকরা মাত্রই এসেছে, এখনও নামাজে দাঁড়ায়নি সে। হুমায়রাকে দেখতেই মুচকি হাসে, সালাম চুকালো। সালামের জবাব দিয়ে উল্টে সালাম দিল হুমায়রাও। এরপর কথা না বাড়িয়ে নামাজে বসলো 2 বান্ধবী। দেখতে দেখতে সকলের নামাজ আদায় থেকে শুরু করে কোরআন তেলাওয়াতের পর্ব শেষ হয়ে গেল। একে একে সকলে ত্যাগ করলো নামাজ ঘর। শুধু রয়ে গেল একজন রমণী। প্রতিদিনের মতোই স্বামীর হেদায়েতের জন্য আলাদা নফল নামাজের সিজদায় মাথা ঠেকালো সৃষ্টিকর্তার নিকট। তার স্বচ্ছ চোখের পানিতে ভিজল জায়নামাজ। সেই কান্নার একমাত্র সাক্ষী রইল তার সৃষ্টিকর্তা।